এই মেয়েকে বিয়ে করলি কি ভেবে রৌদ্র? একেবারে ঈষৎ কালো। তোর মা বুঝি আক্কেল জ্ঞান হারিয়েছে যে তোর মতো পারফেক্ট ছেলের জন্য এমন বউ খুঁজে এনেছে? আমার মেয়েটা কি এর থেকে বেশি কালো ছিল? এর থেকে তো আমার মেয়েই বেশি সুন্দরী ছিল। ওকে কেন রিজেক্ট করেছিলি বল দেখি? বেশি বুঝলে যায় হয় বাপু। এরকম নানা কথাই শুনতে হচ্ছে রৌদ্রকে। আজকে তার বিয়ে হয়েছে। যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে সে একটু শ্যামলা বর্ণের, তবে এটাকে ঈষৎকালো বর্ণ বলে রটিয়ে দিয়েছেন বিয়ে বাড়ির সমালোচনা পার্টির অধীন আন্টিরা। সেখানে রৌদ্রর ছোট ফুপুও আছেন। এসব কথা রৌদ্র মোটেও ভালো লাগছে না। সে তাদের ছাদে যায় একান্ত সময় কাটাতে। ছাদের সিঁড়ি বেয়ে ওঠার সময় ভাবছিল বিয়ের আগের মুহূর্ত যখন তার মা মেয়ে দেখতে গিয়েছিল, তখন ও বলেছিল তার মাকে, মা তোমার পছন্দ করা মেয়েই আমার পছন্দ। আমি জানি তুমি আমার জন্য ভুল কাউকে বাঁচবে না, তবে এটাই কি তার ভুল ছিল? এসব ভেবেই পরক্ষণে নিজেই নিজেকে বকে কি সব ভাবছে সে। অন্যদের মতো সেও এসব ভাবছে। গায়ের রং আর রূপ কখনোই ভালো মানুষকে চিহ্নিত করার পন্থা হতে পারে। মানুষের মনের সৌন্দর্য বেশি প্রাধান্যযোগ্য রৌদ্রর কাছে। এসব নেগেটিভ মন্তব্য শুনতে শুনতে নিজেও নেগেটিভ হয়ে যাচ্ছে ভাবল রৌদ্র। ছাদে গিয়ে মুক্ত শ্বাস ফেলে এসব নেগেটিভিটি কেউ ঝেড়ে ফেলে আসবে বলে মনে মনে ঠিক করল সে। ছাদে উঠতেই চোখে পড়ে ছাদে লাল শাড়ি পরে রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে মাথা উঁচিয়ে তাকিয়ে আছে লাবণী। মুখে মলিন ভাব, চোখে মুখে অজস্র মায়া ভরা। সবকিছুই মায় জড়ানো ওর। মুখে একরাশ বিষণ্ণতা ছেয়ে আছে। ওর মুখ দেখে কারোর মনে হবার কথা নয় যে ওর বিয়ে হয়েছে কিছুক্ষণ আগেই, এবং ও নতুন কনে। আকাশে কৃষ্ণ মেঘেরা ভিড় করেছে। যে কোনো সময় তারা ভেঙে গুড়িয়ে ধরণীর মধ্যিখানে ঝাঁপিয়ে বর্ষণ করতে পারে। আর লাবণীর মনোকাশে আজ নিবিড় অন্ধকার ছেয়ে। কৃষ্ণ মেঘেরা ওর মনেও ভিড় করেছে। চোখ দিয়ে বর্ষণ হতে পারে যে কোনো মুহূর্তে। তবে লাবণী নিজের চোখকে কড়াভাবে শাসন করে বলেছে তারা যেন কিছুতেই ওকে সবার সামনে লাঞ্ছিত না করে। তাদের বর্ষণ এই শহরে মানা। নিজের মনকে শক্ত করে দাঁড়িয়ে আছে লাবণী। রৌদ্র এগিয়ে যায়। লাবণীর পেছনে গিয়ে দাঁড়ায়। লাবণী তখনও বিষণ্ণ মনে চাঁদের আলোয় নিজের মন খারাপকে হারাতে ব্যস্ত। রৌদ্র লাবণীর কাঁধে ওর হাত রাখতেই লাবণী চমকে ওঠে। পেছনে ফিরে তাকিয়ে রৌদ্রকে দেখে মাথা নিচু করে দাঁড়ায়। রৌদ্রের মনে হল, কই মেয়েটাকে যে সবাই অসুন্দর বলছে আমার কাছে তো একটুও তা লাগছে না। কি অমায়িক মুখখানা, মায় ভরা। চাঁদের আলোয় যেন দ্বিগুণ সৌন্দর্য ও নিষ্পাপভাব বেড়ে গিয়েছে। কিছু না ভেবেই রৌদ্র লাবণীর গালে হাত রাখল। রৌদ্রর হাতের ছোঁয়া পেয়ে সামান্য কেঁপে উঠল লাবণী। এর আগে কোনো পুরুষ ওকে ছোঁয়নি। রৌদ্রের ছোঁয়ায় কেমন ভালো লাগল লাবণীর। এতক্ষণের মন খারাপ ভাবটা কোনো ফাঁক দিয়ে পালিয়ে গেল বুঝতেই পারল না ও। রৌদ্র নিপলক তাকিয়েছিল ওর দিকে। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকবার পর ফোনের কর্কশ রিংটোনটা বেজে বুঝিয়ে দিল এভাবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। ঘরে ফিরতে হবে। সবাই অপেক্ষা করছে। রৌদ্র নিজের হাত লাবণীর গাল থেকে সরিয়ে নিল লাবণীরই। লাবণীর দৃষ্টি রৌদ্রের পায়ের জুতোর দিকে। একবারও রৌদ্রের দিকে তাকাল না। তাকানোর ইচ্ছে জাগলেও সেটাকে প্রত্যাখ্যান করল। না তাকানোয় ভালোই হয়েছে অবশ্য, না হলে ওর দিকে রৌদ্রকে এভাবে নিষ্পলক তাকিয়ে দেখতে দেখে লজ্জায় মাটির ভেতরেই ঢুকে যেত। গাল ছোঁয়াতেই যা লজ্জা পেয়েছে। রৌদ্রের মেঝো খালা ফোন করেছেন। রৌদ্র রিসিভ করল। ওপর পাশ থেকে মেঝো খালার কণ্ঠস্বরে ভেসে এলো এক ঝুড়ি বকুনি।
কেন এই সময় সে বাসা থেকে হারিয়ে গেল? কই গেল? কখন ফিরবে এই সেই? রৌদ্র নির্মল কণ্ঠে বলল, আমি আসছি। ছাদে থাকবার কথা আর উল্লেখ করল না, যেহেতু মেঝো খালা তেমন করে জানতে চাননি। রৌদ্র এক খোলা আকাশের দিকে তাকাল। তা দেখে লাবণী ও আকাশের দিকে তাকাল। এতক্ষণ যে রৌদ্র ফোনে কথা বলছিল সেই সময় লাবণীর সূক্ষ্ম দৃষ্টিপাত ওর দিকেই ছিল। মুগ্ধ হয়ে একটু তাকিয়েছিল। ফোন রেখে দেওয়ায় অন্যদিকে তাকানোর প্রস্তুতি নিবে তখন রৌদ্রকে আকাশের দিকে তাকাতে দেখে সেও তাকাল। এত ভিড়ে কি করে সবার সামনে দিয়ে দুজন একসাথে ঘরে প্রবেশ করবে এটা নিয়ে চিন্তা করছিল লাবণী। তাই রৌদ্র বলল আগে লাবণীকে যেতে, তার কিছুক্ষণ পর না হয় সে বাসার ভেতরে প্রবেশ করবে। তাই করল। লাবণী ভেতরে প্রবেশ করবার আগে রৌদ্র খুবই সযত্নে লাবণীর শাড়ির আঁচলটা ওর মাথায় দিয়ে দেয়। বড় আঁচলের ঘোমটায় লাবণী ঢেকে যায়। গোলগাল মুখখানা একটুখানি উকি দিয়ে বের হয়ে রয়। একদম নতুন বউ লাগছে। অবশ্য লাবণী তো নতুন বউই, তাকে তো নতুন বউ লাগারই কথা। রৌদ্রের এই কাজটায় লাবণীর মনে কতটা ভালো লাগা কাজ করেছে সেটা হয়তো বা রৌদ্র কল্পনা করেনি আর ওর কল্পনায় আসেওনি। লাবণী খুবই সাবধানে বাসায় প্রবেশ করে। উইখানে পরিচিত তেমন কেউই না থাকায় আরামসে ও ভেতরে চলে গিয়ে দোতলায় ওর শাশুড়ির দেখিয়ে দেওয়া রুমটায় চলে যায়। তবে ওকে দোতলায় উঠবার সময় সিঁড়িতে একটা ছেলে দেখে ফেলে। লাবণী সেই দিকে খেয়াল করেনি বলা চলে। ও মাথা নিচু করে উপরে উঠে গিয়েছে। তবে ছেলেটা ওকে দেখেছে। ওর মুখশ্রী দেখে সে থমকে গিয়েছে এবং সেইখানেই থেমে গিয়েছে। পা একটু নড়া বন্ধ হয়ে গিয়েছে। সেই চিরচেনা মুখশ্রী আবারও চক্ষুচর হতেই যেন হৃদ নামক বস্তুটি ক্ষণিকের জন্য ধক করে উঠল। আবারও দেখা সেই সমীকরণের অতীতের সাথে। লাবণী ভেতর যাওয়ার গুণে গুণে 10 মিনিট পর বাসায় প্রবেশ করে রৌদ্র। ডাইনিং গিয়ে মেহমানদের সাথে হালকা পাতলা আলাপ হল। সাধারণত সবাই অভিনন্দন জানাচ্ছে, তবে সেখানে বসে থাকা তার ছোট ফুপু মুখ কালো করে আছেন। ওনার আফসোসের শেষ নেই রৌদ্রের বিয়ে নিয়ে। সেটাকে পাত্তা না দিয়ে রৌদ্র অন্যকে চলে যায়। এইসব নেগেটিভ মানুষদের আশেপাশে থাকলেও নেগেটিভিটি এসে পড়ে। নেগেটিভিটি ছোঁয়াচে রোগেরই মতন। বাসা ভর্তি প্রায় মানুষ। ছেলের বিয়েতে অনুষ্ঠান অত বড় করে করেননি, তবে বাসায় ভালোই মানুষ এসেছে। বাসার বাইরে আউটডোর অ্যাক্টিভিটি রৌদ্রের পছন্দ বলে বেশ বাড়তি জায়গা আছে, বাগান আছে। সেখানে স্টেজ হয়েছিল। ছোট অল্প আয়োজনে সব অনুষ্ঠানই হয়েছে। পরবর্তীতে মেয়ে ও বর দেশে ফিরলে আবারও সবাইকে ডেকে বড়সড় অনুষ্ঠান করবার ইচ্ছে আছে রূপালী বেগমের। রূপালী বেগম সব মেহমানদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিজ চোখে দেখে তারপর নিশ্চিত হয়ে লাবণীকে খুঁজতে লাগলেন। ভাবতে লাগলেন, মেয়েটাকে কতক্ষণ ধরে দেখছেন না। মেয়েটাকে তো খাওয়ানোও হয়নি। আর মেয়েটা যা নিশ্চয়ই মুখ ফুটে কাউকে বলেনি খিদে পেয়ে থাকলেও। তিনি দীর্ঘশ্বাস ফেলে লাবণীকে খুঁজতে থাকে। লাবণীকে তো রুশমীর রুমে বসতে বলেছিল। এত ভিড়ে মেয়েটার অস্বস্তি হবে বলে। তবে এটা ভাবেনি নিজে একা একা মেয়েটা বিরক্ত ও বোধ করতে পারে। রুশমী থাকলে মেয়েটার ভালো লাগত, দুজন ননদ ভাবি মিলে গল্প করতে পারত বেশ। একবার ভাবলেন। রুমের দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে যা দেখলেন তাতে ভীষণ অবাক হলেন তিনি। রূপালী বেগম দেখলেন লাবণী লাল শাড়ি পরে ওই ভারী গয়নাগাটি পরে ওই অবস্থায়ই ঘুমিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে, একদম বাচ্চা মেয়েদের মতন। মুখে সে কি নিষ্পাপ ভাব।
ওকে দেখে রুশমির কথা মনে পড়ে গেল। রুশমিও একেবারে এভাবেই ঘুমাত। মেয়েটার কথা মনে পড়ে গেল। আহারে, মেয়েটা না খেয়েই ঘুমিয়ে পড়ল। কেমন মা আমি! মেয়েটা খেয়েছে নাকি খায়নি খেয়াল করা উচিত ছিল আমার। জোরালো শ্বাস ফেলে ম্লান হেসে এগিয়ে গিয়ে লাবণীর মাথায় হাত রাখে। লাবণী চোখ পিটপিট করে তাকায়। কিছুক্ষণ সময় নিয়ে চারপাশে চোখ বুলিয়ে নেয়। মনে পড়ে যায় সে এই মুহূর্তে তার শ্বশুর বাড়ি আছে। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে দেখে উনি ওর দিকেই তাকিয়ে আছে। ও তাড়াহুড়ো করে ওঠে বসে এবং জিহ্বা কামড়ে বলে, সরি মা, আমার খেয়াল ছিল না, একটু টায়ার্ড থাকায় চোখ লেগে গিয়েছিল, সরি। আপনি বোধহয় অনেক ডেকেছেন তাই না? আরে না না, তুই সরি বলছিস কেন? আমি বরং তোকে সরি বলছি। মেহমানদারি করতে করতে খেয়ালই ছিল না কত দেরি হয়ে গিয়েছে, তোর খোঁজ খবরও নেওয়া হয়নি। না খেয়েই তুই ঘুমিয়ে পড়েছিস। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। সত্যি বলতে লাবণীর অনেক খিদে পেয়েছে। তবে সেটা না বলে মিথ্যে বলল লাবণী। আরে না মা, আপনি চিন্তা করবেন না, পরে খাওয়া যাবে, আমার খিদে পায়নি। রূপালী বেগম তাও খুব সুন্দর করে লাবণীর মিথ্যে ধরে ফেললেন। বললেই হলো এতক্ষণে খিদে পায়নি। আমি খাবার আনছি আর ওয়াশরুম ওখানটায় আছে, চাইলে ফ্রেশ হয়ে আয়। আর একটুও পরের বাড়ি মনে করবি। এই বাড়িটা তোরই, আমার সন্তানের মতন। তুই বলছি বলে রাগ করিস না কিন্তু। আমি রৌদ্রকেও তুই বলি। ও আমার ছেলে, তুই আমার মেয়ে। আচ্ছা, ওসব কথা পরে বলা যাবে, তুই বস, আমি খাবার আনছি। বলে কোনো সময় ব্যয় না করে কক্ষ থেকে বিদায় নেন। নিচে যান লাবণীর জন্য খাবার আনতে। দোতলার সিঁড়ি দিয়ে নিচে নামবার সময় নিচে সিঁড়ির কাছেই রৌদ্রকে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্রকে ডাক দিলেন। রৌদ্র মায়ের দিকে ঘুরে তাকিয়ে মায়ের কাছে আসল। লাবণী বেগম বললেন, তোর বউটা যে এতক্ষণ ধরে না খেয়ে আছে, খেয়াল আছে তোর? মেয়েটাকে যে রুশমির রুমে বসতে বলেছিলাম, রুমে গিয়ে দেখি বেচারি টায়ার্ড হয়ে ওভাবে খাটের ওপর বাচ্চাদের মতন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমুচ্ছে। বিয়ে করেছিস, এখন তো দায়িত্ববান হতে হবে রৌদ্র। যা, আমি খাবার আনছি, তোদের দুজনের জন্য দুজনকেই খাইয়ে দিব। চেঞ্জ করে আয়। তোর এই ভারী পাঞ্জাবি দেখে আমার অস্বস্তি হচ্ছে, যা একটা সুতি পাঞ্জাবি পরে ফ্রেশ হয়ে বস। রশ্মির রুমে যা। তোর রুমে যাবি না কিন্তু। কেন? আমার রুমে কেন যাব না? আমার রুমেই তো আমার কাপড় চোপড় সব। চেঞ্জ করব কিভাবে রুমে না গেলে? না, তোর 2 সেট পাঞ্জাবি আমি রুশমির রুমে আগে থেকেই রাখিয়ে দিয়েছে। সেটা নিয়ে চিন্তা করতে হবে না। যা গিয়ে চেঞ্জ করে নেয়। আচ্ছা, তবে রুমে তো লাবণী আছেন, হ্যাঁ না? হুম। তো লাবণী কি বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? যা, চেঞ্জ করে বসো, লাবণীর সাথে কথা বল, ফ্রি হ। রূপালী বেগম খাবার আনতে চলে গেলেন। রৌদ্র ও অনেকটা আদেশ পালন স্বরূপ রুশমির রুমে গেল। গিয়ে রুম ফাঁকা দেখে অনেক অবাক হল। কারণ ওকে মা বলেছিল যে লাবণী আছে রুমে। রৌদ্র পরে ভেবে পেল যে লাবণী হয়তো ওয়াশরুমে। প্রথমে না খেয়াল করলেও এখন খেয়াল করল নল থেকে পানি পড়ার শব্দও আসছে। তার মানে লাবণী ওয়াশরুমেই আছে। আজব তো, সে লাবণীর জন্য এতটুকু সময় এতখানি ভেবে ফেলল। যেখানে সাধারণ কোনো বিষয় নিয়ে মাথা খুব কমই ঘামিয়ে থাকে রৌদ্র। আর কারোর প্রতি টান না থাকলে তো আর এভাবে তার জন্য বুক ভক করে ওঠে না। রৌদ্র ভাবল সে কি লাবণীর প্রেমে পড়েছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়ে মুখ থেকে চ-স্বরূপ শব্দ করল। ফোন হাতে নিয়ে নিজের বিয়ের কিছু ছবি দেখতে লাগল।
রৌদ্রের ফ্রেন্ড তাসিফ তুলেছিল ছবিগুলো। লাবণী মাথা নিচু করে আছে, রৌদ্র ক্যামেরার দিকে তাকিয়ে, এরকম একটা ছবি। তারপর আরেকটাতে রৌদ্র অন্যদিকে ফিরে, লাবণী রৌদ্রের দিকে আর চোখে তাকিয়ে। রৌদ্র এই ছবি দেখে আরেকটা ছবি চলে যাচ্ছিল ধারাবাহিকভাবে। থেমে গিয়ে আবারও ওই ছবিটায় লক্ষ্য করল, তখনই খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ এসে ধাক্কা খায় রৌদ্রের কর্ণকুহরে। চকিত তাকায় লাবণীর দিকে। লাবণীকে কি স্নিগ্ধ লাগছে! হালকা আকাশী রঙের শাড়িতে, গলায় একা পাতলা সোনার চেইনটিতে ছোট ডায়মন্ডের পাথর বসানো পেন্ডেন্ট চিকচিক করছে রুমের শুভ্র লাইটের রশ্মি পড়ায়। চিবুক স্পর্শ করে টপ টপ করে স্বচ্ছ পানির বিন্দু গলায় টপকে পড়ছে। চোখের পাপড়িগুলোতে পানি জমে আছে। নাকের ডগা সামান্য গোলাপি আভা ধারণ করেছে। হাতে মোবাইলটা থাকায় লুকিয়ে একটা ছবি তুলে নিল। লাবণী ওর দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই রৌদ্র মনে মনে ভাবল, এই রে, বুঝে ফেলল নাকি আমি যে চুরি করে ওর ছবি তুলেছি। আমি এক সেকেন্ড চুরি কিভাবে? বউ তো আমার। আমি ছবি তুলতেই পারি, 1000 বার তুলতে পারি। হুদাই ভয় পাচ্ছিস তুই রৌদ্র? তুই পুরুষ, এমন ছোট ছোট বিষয়ে ভয় পাওয়া তোকে মানায় না। লাবণী বলল, আপনি? আমি ভাবলাম মা এসেছেন। রৌদ্র নিশ্চিত হয়ে জোরালো শ্বাস ফেলে বলল, মা আসছে খাবার নিয়ে। আমাকে চেঞ্জ করে ফেলতে বলল। আমাকে আমার রুমে যেতে মানা করা হয়েছে, তাই এখানে আসতে বলেছে। আপনার ওয়াশরুম থেকে বের হবার অপেক্ষাই করছিলাম। লাবণী ছোট করে প্রত্যুত্তরে বলল, ও আচ্ছা। রৌদ্র ওর ফোনটা ড্রেসিং টেবিলের কাছে রেখে পাঞ্জাবি পায়জামা নিয়ে চলে গেল ওয়াশরুমে। ততক্ষণে রূপালী বেগম এসে পড়েছেন। উনিই দেখলেন লাবণীর হাতে মেহেদি গাঢ় লাল হয়ে ফুটে আছে। দুহাতে ভরাই তো মেহেদি। এখন এই মেহেদির হাত নিয়ে খাবে কি করে? তাই উনি নিজেই খাইয়ে দিতে লাগলেন। লাবণী নিজে খেতে পারবে বললেও রূপালী বেগমের জিদের কাছে হেরে গিয়ে বাধ্য হয়ে ও খুশি হয়ে ওনার হাতেই খেল। মায়ের অভাবটা বোধহয় আজকে লাবণীর আর নেই। ছোট কাল থেকে মা বাবাকে ছাড়াই বড় হয়েছে। মা ওকে জন্ম দেওয়ার সময়ই মারা যান। আর লাবণীই ছিল একমাত্র সন্তান ওর মা বাবার। মা মারা যাওয়ার পর থেকে বাবা সবকিছুর প্রতি কেমন উদাসীন হয়ে পড়েন। লাবণীর যখন 4 বছর তখন তিনি বিদেশে পাড়ি জমান। আর লাবণী ওর দাদি আর ডিভোর্সি ফুপুও তার এক মেয়ের সাথে বড় হতে থাকে। লাবণীর বাবার টাকার কোনো অভাব ছিল না। জীবনের প্রতি উদাস হলেও মেয়েকে ভীষণ ভালোবাসতেন। তবে দেশে থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যুতে দেশের প্রতি বিরক্তি আসে। অন্যদিকে লাবণীর বাবার টাকা থাকায় সে মেয়ের জন্য টাকাও বিভিন্ন উপহার পাঠাচ্ছেন, আর লাবণীর ফুপুর ডিভোর্স হওয়ায় তার মেয়ে বাবার আদালত পায়নি, তা থেকে বঞ্চিত হয়েছে। আর চোখের সামনে লাবণীকে দেখে হিংসে হতো ওর ফুপুর। ছোট লাবণী তো আর বুঝত না সে তার ফুপুকে ভীষণ ভালোবাসত। তবে বড় হওয়ার পর ধীরে ধীরে সে তার মুখোশধারী ফুপুর আসল রূপ দেখতে পায়। তখন লাবণীর বয়স 12 কি 13। এমন বয়সে সকলই সাধারণত অনেক আবেগপ্রবণ হয়ে থাকে। লাবণী আবেগপ্রবণ হয়ে নিজেকে একলা করে দেয়, সবার থেকে দূরে সরে যায়। লাবণীর যখন বয়স 16, তখন এসএসসি পরীক্ষা শেষ সবেমাত্র। রেজাল্ট দিবে তার আরে 24-25 দিন বাকি। ততদিনে লাবণী অনেকটা শক্ত করে নেয় নিজেকে। ইতিমধ্যে সে ঠিক করে নেয় সে তার বাবার কাছে চলে যাবে। এখানে দাদি আদর করলেও ফুপুর হিংসাত্মক মনোভাবের কারণে তার তৈরি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় লাবণীকে। আর সাথে ওর ফুপাতো বোন তো ছিলই উস্কানির জন্য।
রেজাল্টে গোল্ডেন জিপিএ 5 পায় লাবণী। লাবণীর বাবা আসে তার দুদিন পর। তখন আবার লাবণী ফুপু এমন ভাব করত যেন লাবণীকে তিনি নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসেন। তবে লাবণী তো মনে মনে ঠিক করে রেখেছে যে সে আর থাকবে ওর ফুপুর সাথে। মানসিক শান্তি চাই ওর, একটু খোলামেলা পরিবেশ, শান্তিকর পরিবেশ, যেখানে প্রতিনিয়ত ওকে কারোর চক্ষুশূল হয়ে তার সাথে বসবাস করা যাবে। ও ওর বাবাকে বলে যেন সে তাকে সাথে করে নিয়ে যায় যেখানে ওর বাবা থাকে। উনি জিজ্ঞেস করেন লাবণীর কি এখানে কোনো অসুবিধা হচ্ছে। লাবণী এ ব্যাপারে কিছু না বলে সাফ সাফ জানিয়ে দেয় সে তার বাবাকে ছাড়া আর থাকতে পারবে না, এবং লাবণীর বাবারও ইচ্ছে ছিল তার মেয়ে তার সাথে নিয়ে যাবেন। এ ব্যাপারে বহুবার বলেছেন নিজের বোনকে আর মাকে। ওনার মা আপত্তি না করলে ওনার বোন অর্থাৎ লাবণীর ফুপু ভীষণ আপত্তি করে বলতেন লাবণী নাকি তাদেরকে ছাড়া একা একা বিদেশে থাকতে পারবে না, এখানেই সে ভালো আছে, থাকবে। লাবণী যেতে চায় না তার বাবার কাছে ইত্যাদি ইত্যাদি। তাই লাবণীর মুখে নিজ থেকে ওনার সাথে যেতে যাওয়ার ইচ্ছে সম্পর্ক জেনে তিনি ভীষণ অবাক ও খুশি হন। তবে অবাক হওয়ার থেকে বেশি খুশিই হন, রাজি হয়ে যান। আর লাবণীর ফুপু তো লাবণীকে ওর বাবার সাথে ঠিকমতো কথাও বলতে দিতেন না। যদি কখনো একটু বেশি কথা বলতো মন খারাপের কথা ভুলেও লাবণী তার বাবাকে বলে দিত, তখন লাবণীর ফুপু লাবণীকে একা ঘরে এনে ওর দাদির থেকে লুকিয়ে অনেক মারধর করতেন। লাবণী একবার ট্রমায়ও চলে গিয়েছিল এর জন্যে। লাবণীকে কখনো ওর বাবার সাথে একা কথা বলতে দেওয়া হতে না, ওর ফুপু সামনে বসে থাকতেন, ভিডিও কলে তেমন একটা কথা বলতে দেওয়া হতো না ইত্যাদি। লাবণীর ফুপু যখন জানতে পারেন তার এতদিনের বন্দি খাঁচার পাখি চাকরানি চলে যাবে তখন ভরকে যান। লাবণীর বাবাকে না উপায় মানাতে চেষ্টা করেন যেন লাবণীকে এখানেই রেখে যান। তবে তা আর হয় না। লাবণীর এক কথা সে যাবেই যাবে। তবে লাবণী মনে মনে ঠিক করে রেখেছিল অন্য কিছুই। পরের টুকু আগামী পর্বে। রৌদ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। তখন লাবণীর অর্ধেক খাওয়া শেষ। লাবণী বলে সে আর খাবে না। রূপালী বেগম তাও জোর করে আরও 2-3 লোকমা খাইয়ে দেন, সাথে রৌদ্রকে ও খাইয়ে দিতে থাকেন। রূপালী বেগম লাবণীর মুখে খাবার তুলে দিচ্ছেন, এমন সময় রৌদ্র আরও চোখে লাবণীকে দেখার চেষ্টা চালায়। রৌদ্র লাবণী মুখোমুখি বসেছে, মাঝখানে রূপালী বেগম বসেছেন। লাবণীর দিকে আরও চোখে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে, এমন করেই খাওয়ার সময়টা পার করেছে। আর মাঝখানে শুধু হা করে খাবার গিলেছে, এই কাজটুকুই করেছে। রৌদ্র ভেবেছে লাবণী বুঝতে পারেনি। তবে লাবণী খুব ভালো করেই বুঝতে পেরেছে রৌদ্র ওর দিকে তাকাচ্ছে আর চোখ ফেরাচ্ছে, এবং সেই জন্যেই লজ্জার চোটে সে আর খেতে ইচ্ছুক না সেটাও মুখ ফুটে বলতে টুকু পারেনি। রূপালী বেগম দেখলেন খাবার শেষ হয়ে গিয়েছে। মুখে হাসির রেখা বিদ্যমান রেখে জিজ্ঞেস করলেন লাবণীকে, আরেকটুখানি খাবার নিয়ে আসি? খাবি? লাবণী আতকে উঠে বলল, না না, আর না মা। লাবণীকে এমন ভয় উঠতে দেখে শব্দ করে হেসে ফেললেন রূপালী বেগম। আর রৌদ্র মুচকি হাসল। রৌদ্রের কাছে মনে হলে এই ভয় পাওয়া মুখটাও যেন মায়ে টানে টানে এক অজানা মোহে। রূপালী বেগম হেসে বললেন, ঠিক আছে, আর খেতে হবে না। রৌদ্র তোর জন্য আরেকটু নিয়ে আসছি, বস। খাওয়া দাওয়া শেষে রৌদ্রের কাজিনরা মিলে লাবণীকে নিয়ে গেল রৌদ্রের রুমে। সেখানে বসিয়ে রুমের বাইরে গার্ড দিতে রুমের দরজার সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল তারা। লাবণী বসা থেকে উঠে দাঁড়ায়, চারপাশটা পর্যবেক্ষণ করে। নীল রঙের পর্দা লাগানো জানালায়, একপাশে একটা কাঠের দরজা।
লাবণী উঠে গিয়ে পর্দা সরিয়ে জানালা সামান্য ফাঁক করে দিতেই ঠান্ডা হিমশীতল হাওয়া ওকে ছুঁয়ে দিয়ে চলে যায়। জানালা দিয়ে একটু উকি দিতেই বুঝতে পারে কাঠের দরজাটা বারান্দার দরজা। বারান্দায় গিয়ে দাঁড়ানোর প্রখর ইচ্ছে প্রকট হয় লাবণীর। তবে রৌদ্র এসে পড়লে ওকে ওরই বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলে কি মনে করবে ভেবে লাবণী আর গেল না। জানালাটা আবারও লাগিয়ে দিয়ে পর্দাটা আগের মতন করে দিয়ে বিছানায় এসে বসে। রৌদ্র ওর রুমে ঢুকতে চাইলেই পর কাজিনরা বাধা হয়ে দাঁড়ায়। আর্জি পেশ করে যে তাদের 10,000 টাকা না দিলেও ভেতরে ঢুকতে দেওয়া হবে না। রৌদ্র কি সেও চ্যালেঞ্জ নিতে ভীষণ পছন্দ করে, তাই সে বলল সে টাকা না দিয়েই ঢুকবে এবং তারা তাকে আটকাতেও পারবে না। রৌদ্র কিভাবে ঢুকবে সেটা ওর কাজিনরা জিজ্ঞেস করলেই রৌদ্র বলল, সেটা তোদের কেন বলবো আমি? তোরা কি আমাকে ঢুকতে দিবি? তা তো না, উল্টো বেয়াদবের মতন দাঁড়িয়ে বাধা দিচ্ছিস আমার রুমেই আমাকে ঢোকা থেকে। তাই তোদের মতন বেয়াদবকে আমি বলবো না আমার সিক্রেট। যা ফুট। বলে পাশ কাটিয়ে রৌদ্র রুশমীর রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর রুশমীর বারান্দা দিয়ে ওর বারান্দার দরজায় কড়া নাড়ল। নিকষকৃষ্ণ আধারে আড়াল হয়ে যায় লাবণীর ফর্সা উজ্জ্বল মুখখানা। ভয়ে জোরসড় হয়ে দুহাতে নিজেকেই জড়িয়ে ধরে। বিছানা থেকে পা নামিয়ে ঠান্ডা ফ্লোরে রাখে। দ্বিতীয়বারের মতন ঠান্ডায় চমকিত হয়। ধীর পায়ে এগিয়ে যায় বারান্দার দরজার দিকে। মিহিয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করে, কে? কোনো উত্তর পেল না প্রথমবার। ভাবল ওর কি ভুল হয়েছে শুনতে। মনে ভুল ভেবে বারান্দার দরজার সামন থেকে চলেই আসছিল, অমনি দ্বিতীয়বার ঠকঠক করে শব্দ এলো। বুক ধরফরিয়ে উঠল লাবণীর। এমন কৃষ্ণ আধার রাতে জোছনার আলোয় ঢাকা শহরে ভূতের আগমন হল নাকি? ভাবনা উদয় হল লাবণীর। শান্ত স্বরে রৌদ্র বলে, আমি রৌদ্র, দরজা খুলুন লাবণী। লাবণী মনে ভয় নিয়েই দরজা খুলল। রৌদ্রকে আবছা চাঁদের আলোয় দেখতে কি স্নিগ্ধ কি মায়াবী লাগছিল সেটা হয়তো লাবণীর ভাষায় প্রকাশ করতে গেলে শব্দভাণ্ডারে শব্দের অভাব বোধ হবে। রৌদ্র ঘরের ভেতরে প্রবেশ করল। বারান্দার দরজা আটকিয়ে দিতেই বাইরে থেকে আওয়াজ এলো। রৌদ্রের একজন কাজিন বলছে, ভাবি, ভাইয়া কি ভেতরে এসেছে? লাবণী কি উত্তর দিবে খুঁজে পেল না। তাই রৌদ্রের পানে তাকাল। রৌদ্র এটা দেখে বলল, যাও দরজা খুলো, কথা বলো। রৌদ্র নিজেই অবাক হয়ে গেল। ও লাবণীকে তুমি করে বলেছে, সে নিজেই খেয়াল করেনি। লাবণী ব্যাপার সামান্য অবাক হলেও তা প্রকাশ না করে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বিচ্ছু কাজিনের দল। আর রৌদ্রকে দেখে মুখ হা হয়ে যায়। ওদের মাথায় ব্যাপারটা ঢুকছেই না। কি করে রৌদ্র ঢুকল রুমে? ওদের মধ্যে হাবিব রুমের সিলিংয়ের দিকে তাকাতে তাকাতে প্রশ্ন করল, কোনো দিক দিয়ে ঢুকলি তুই ভাইয়া? রৌদ্র বাঁকা হেসে রহস্যজনক দৃষ্টিপাত করে। তা দেখে ওর এক কাজিন ফুয়াদ বলে, ভাবি তুমি বলো। ভাই তো বলবো না, মুখ বাঁকা করেই কুল পায় না। লাবণী হেসে বারান্দার দরজার দিকে ইশারা করে বলে, এইখান দিয়ে এসেছেন উনি। বারান্দার দরজা দিয়ে। কথাটা অর্ধেক শুনেই সামিয়া দৌড় লাগায় বারান্দার দিকে। বারান্দায় পৌঁছে ও হতভম্ব হয়ে যায় আরেকটা দরজা দেখতে পেয়ে। চেঁচিয়ে বাকিদের ও ডাকে। ওরাও অবাক হয়ে হায় হতাশা করছে। ওই দরজা দিয়ে ঢুকতেই রুশমীর রুমে পৌঁছে যায়। কি যে কষ্ট তাদের মনে, আগে জানলে ওই ঘরের দরজা আর এই ঘরের দরজা ভাগাভাগি করে দখল করে রাখত। এই আকাশ সমান কষ্ট বুকে নিয়েই বিচ্ছু কাজিনের দলের প্রত্যেকটি সদস্য মুখ বেজার করে এক এক রকমের বাক্য বিনিময় করে কষ্ট প্রকাশ করস শুরু করে। ওদের আলাপ আলোচনা বাক্য বিনিময়ে সুদীর্ঘ হবে বলে টের পেতেই রৌদ্র ওদের চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে এসব কথাবার্তা বলতে বলল।
ওরা মুখটা ইঁদুরের বাচ্চার মতন ছোট করে চোখে কষ্ট প্রকাশ করার চেষ্টা করে দুঃখী দুঃখী ভাব এনে লাবণীর দিকে তাকাল। লাবণী যদি একটু রৌদ্রকে গেট ধরার টাকাটা দিতে বলে সেটা বোঝাতে। লাবণী নজরের অর্থ বুঝতে পেরে ইতস্তত বোধ করেই রৌদ্রকে মিহি কণ্ঠে বলে, ওনাদের টাকা দিয়ে দিন না আকুতির স্বরে। রৌদ্র অবশেষে বিচ্ছুদের দলের সাথে দেনা পাওনা শোধ করে বিদায় করল। ওরা বের হতেই দরজা আটকে দেয় রৌদ্র। তারপর লাবণীর দিকে শীতল দৃষ্টিতে তাকায়। লাবণী ভেতরে ভেতরে নানা ভাবনায় ব্যস্ত। রৌদ্র সামান্য আরও এগিয়ে আসলে লাবণী খেয়াল করে তাকায় ওর দিকে। রুমটা মোমবাতি দিয়ে সাজানো, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো পুরো বিছানা জুড়ে। বেলি ফুল টানানো মশারির মতন করে। সারা ঘর সুবাসে মম। রৌদ্রের শীতল দৃষ্টিটা কেমন যেন লাগল লাবণীর কাছে। মনে একরাশ ভয় জড়ো হয়ে আছে। রৌদ্র ও কি অন্য সব বাংলা সিনেমার নায়কদের মতো ওর সাথে হিংস্র ব্যবহার করবে? এই ভাবনা এলো। তবে রৌদ্র ওর ধারণা ভুল প্রমাণ করে বলল, ঘুমিয়ে পড়ুন, রাত হয়েছে। লাবণীর বিছানায় গিয়ে একপাশ চেপে রৌদ্রের জন্য প্রয়োজনীয় জায়গার চেয়ে অধিক জায়গা রেখে শুয়ে পড়ে। রৌদ্র শুয়ে পড়ে। লাবণী রৌদ্রের বিপরীত মুখ হয়ে শুয়েছে, ওয়ালের দিকে তাকিয়ে আছে। ওয়ালে একটি ছবি। ছবিটার আর্টিস্ট ছবিতে যে ফুলগুলো আর্ট করেছে তা অতিরিক্ত আকর্ষণীয়। নিশ্চয়ই আর্টিস্টের তুলিতে জাদু আছে এসব চিন্তা করছে লাবণী। আর রৌদ্র লাবণীর দিকে ফিরে শুয়ে আছে আর লাবণীর পিঠের দিকে তাকিয়ে আছে। লাবণীর ঘুম না পাচ্ছে না। যতই ঘুমকে কাছে টানার চেষ্টা করছে ততই ঘুম ওকে দূরে ছুঁড়ে ফেলছে। 100 হাত দূরে। লাবণী বিরক্ত হয়ে বসে পড়ে। রৌদ্রর দিকে তাকাতেই রৌদ্র অপ্রস্তুত হয়ে পড়ে। কারণ রৌদ্র জানতে না লাবণী যে জেগে। তাই ও চোখ ফেরায়নি লাবণীর থেকে। লাবণী রৌদ্র দিক থেকে দৃষ্টি সরিয়ে বারান্দার দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। বারান্দায় যাবার প্রচণ্ড ইচ্ছে হয় লাবণীর। বারান্দার দিকে উদ্যক্ত হয় লাবণী। লাবণী ফ্লোরে পা রাখতেই শীতল হাওয়া পা ছুঁয়ে যায়। রৌদ্র খানিকটা অবাক হয় লাবণী উঠে বসতে দেখে। ভাবে হয়তো বা ওয়াশরুমে যাচ্ছে। ওর ভাবনা ভুল করে লাবণী বারান্দার দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করতেই রৌদ্রের চোখে মিলিয়ে যায় লাবণী। লাবণীকে বারান্দায় প্রবেশ করতে দেখে রৌদ্র বেশ অবাক হয়ে উঠে বসে। রৌদ্র ও বারান্দায় গিয়ে লাবণীর পেছনে দাঁড়ায়। লাবণী আকাশের দিকে তাকিয়ে আছে। লাবণীর মতো আকাশের দিকে তাকাতেই রৌদ্র দেখতে পায় চাঁদের জোছনার আলোয় পুরো শহর ঢেকে আছে। লাবণীর মুখে ও এক ফালি জোছনা আছট পড়ে আছে। রৌদ্র মুচকি হেসে জিজ্ঞেস করে, চাঁদ দেখতে ভালো লাগে আপনার? হুম, ভীষণ মিহি কণ্ঠে উত্তর দিল। আচ্ছা, আপনি আজকে ছাদে গিয়েছিলেন কেন একা একা? সাধারণত তো নতুন বউরা এরকম ছাদে গিয়ে থাকে না বাড়ি ভর্তি মানুষের মাঝে। আমার মন খারাপ হলে আমি ছাদে যাই। মন খারাপ? বেশ অবাক হয়ে, আপনার মন খারাপ হয়েছিল? কিন্তু কেন? কেউ কিছু বলেছে? রৌদ্রের কথা শুনে লাবণী হালকা হাসল। তবে সেই হাসির অর্থ খুঁজে পেল না রৌদ্র। আপনার কি মনে হয়? আমি জানি না আমাকে বিয়ে করাই লোকে আপনাকে কত রকমের কথা শোনাচ্ছে। আপনার মায়ের পছন্দ প্রশ্ন তুলছে। ম্লান হাসল। থেমে আবারও বলল, তবে দিদা আর বাবার কথা মনে পড়ছিল সেজন্য ও মনটা খারাপ ছিল। তোমার দিদাকে ফোন লাগিয়ে দিব? না মানে তুমি বললাম কিছু মনে করবেন না মানে কথা এলোমেলো হয়ে যায়। লাবণী আবারও ম্লান হেসে বলে, তুমিই ভালো, আপনি বললে নিজেকে বুড়ি বুড়ি মনে হয়। রৌদ্র হেসে ফেলল।
এমন উত্তর শুনে তাহলে এখন থেকে তুমি করি বলবো তোমাকে, বললে না যে দিদাকে ফোন লাগিয়ে দিব নাকি? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছেন ওনারা। বাবাও বোধহয় জেগে নেই, বাবার ঘুমের সময়ের ঠিক নেই, ও এক সেকেন্ড আমার জন্য বোধহয় আপনার ঘুম ভেঙে গিয়েছে। না, আমারও ঘুম পাচ্ছিল না, জেগেই ছিলাম আমি। ও আর কিছু বলল না। লাবণী চুপ করে রইল। পরিবেশটা শান্ত, ঠান্ডা বৈরী হাওয়া গা ছুঁয়ে দিয়ে যাচ্ছে। পিনপতন নীরবতা। রৌদ্র লাবণী কি চুপচাপ ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কোথায় যেন চলে গেল। লাবণী কিছু অতিক্রম হতে খেয়াল করে রৌদ্র নেই। আর একটু খেয়াল করলে দেখল রুমেও কোথাও নেই। কোথায় গেলেন উনি এত রাতে? লাবণী বলল। লাবণীর অতীত বাকি অংশ। লাবণী ওর সব কাপড়চোপড় গুছিয়ে নিয়ে রেডি হয়ে যায় বাসা ছেড়ে যাওয়ার জন্য। ওর বাবাকে জানায় ও বিদেশে না, ঢাকায় হোস্টেলে থেকে পড়তে চায়। এখন কলেজ শেষ না করে কোথাও যেতে চায় না। ভর্তি হয় হলিক্রস স্কুলে। এই খবর সে ওর ফুপিকে আর দিদাকে জানাতে সম্পূর্ণ মানা করে দেয়। ওর বাবা প্রশ্ন করলে বলে ও পরে সারপ্রাইজ দিবে ওনাদের। উনি রাজি হয়ে যান। ওর বাবা বিদেশে যাওয়ার দুদিন আগেই ঢাকায় গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে ঠিকঠাক করে ওকে হোস্টেলের রুম দেখিয়ে আনে। লাবণী ওর দাদি ফুপুর সাথে থাকত সাভারে। লাবণী হোস্টেলে গিয়ে ওঠার পর ওর সমস্ত খরচ ওর বাবা ওর কাছেই পাঠাত। শান্তিতে বাঁচতে শুরু করে। তবে সেই খুশিও ও যেন বেশিদিন টিকল না। ওই দিন শান্ত থমথমে আকাশ। আকাশের অবস্থা বেশ খারাপ। ঝড় বৃষ্টি নামবে এমন পরিস্থিতি। তবে আকাশ যেন থেমে আছে। সুখ টিকল না লাবণীর জীবনে। একদিন ফোন ফেলে রেখেই ফুপুর বাসায় রওনা হয়। তখন ওর ফুপু জানে না যে লাবণী বাংলাদেশে আছে। বাসায় গিয়ে কলিং বেল বাজায়। গেট খুলে দেয় একজন মধ্যবয়স্ক মহিলা। এনাকে আগে কখনো লাবণী দেখেনি ওদের বাসায়। ভেতরে ঢোকার আগে মহিলা ওর পরিচয় জানতে চায়। লাবণী বলে, আমাকে ভেতরে ঢুকতে দিন, ঢুকলেই জানতে পারবেন আমি কে। লাবণীকে দেখে ভালো মানুষ করে ঢুকতে দিল। লাবণী ড্রয়িং রুমে একটা সাদা শার্ট ব্লু জিন্স পরে বসে থাকা ছেলেকে দেখল। একে জীবনেও আগে দেখেছে বলে মনে পড়ল না ওর। আর না এই বাসায় আসা যাওয়া করেছে। লাবণী ভাবল হবে হয়তো কেউ, রুহা, ওর ফুফাতো বোন, এর কোনো ফ্রেন্ড কাজিন মেবি হয়তো। যাই হোক, ও ড্রয়িং রুম ক্রস করে ডাইনিংয়ে প্রবেশ করতেই রুহাকে দেখতে পেল। রুহার মুখ খাবার খাচ্ছিল। ও গিয়ে সবকিছু ভুলে রুহাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। রুহা কেঁপে উঠে ছিটকে দূরে সরে যায়। খেয়াল করে লাবণীকে দেখে কেঁপে ওঠে। মুখ পাংশুটে রং ধারণ করে। লাবণীকে এমন সময় একদমই প্রত্যাশা করেনি দেখেই বোঝা যাচ্ছে। লাবণী ভ্রু কচুকে মুখ আলতো হাসি জড়িয়ে বলে, কি হলো? ওমন দূরে সরি গেলি কেন? রুহা ওর চেয়ে 2 মাসের ছোট হওয়ায় আর একসাথে বড় হওয়ায় দুজন দুজনকে তুই তুই করে কথা বলে। তত তুই তুই এখন মানে কিভাবে? কখন এলি? এই তো এখন এলাম। রুহা বিরক্ত হয়ে বলল, কি সব বলছিস? এতদূর থেকে বিদেশ থেকে এসেছিস, এখন রওনা দিয়েছিস আর পৌঁছে গিয়েছিস নাকি? কোয়েটার ফ্লাইটে এসেছিস আর আসার প্ল্যান কবে করলি? 2 মাস আগেই তো গেলি। আমি তোকে সব বলছি পরে, এখন দিদা কোথায় সেটা বল। নানু তো নানুর রুমে শুয়ে আছে বোধহয়। আচ্ছা, তুই খাওয়া কমপ্লিট কর, আমি আসছি। আচ্ছা যা। এমন চুপসে গেল রুহা। কিছু বলতে চেয়েও বলল না। লাবণী ওর দাদির রুমে গিয়ে দিদা বলে জড়িয়ে ধরল।
ওর দাদি ওকে দেখে খুশি ও অবাক হয়ে খুশিতে জড়িয়ে ধরলেন। কিছু জিজ্ঞেস করার আগেই ওখানে হাজির হন ফুপু। উনি আকাশ সম বিস্ময় নিয়ে, তুই এখানে? লাবণী, ভাইয়াও এসেছে নাকি? মায়ের চিৎকার শুনে রুহা দৌড়ে রুমে আসে। সবারই তখন একই প্রশ্ন, লাবণী এখন এখানে কিভাবে? সবকিছু লাবণী বলে দিতেই ওর দাদি অনেক খুশি হন। রুহার প্রতিক্রিয়া বোঝার উপায় নেই, আর ফুপুর প্রতিক্রিয়া দেখে বোঝাই যাচ্ছিল উনি বেশি খুশি নন। উনি রাগ করে লাবণীর হাত চেপে ওকে রুম থেকে টেনে বের করে আনতেই যাচ্ছিলেন। লাবণী এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয়, চিৎকার করে বলে, হাত ছাড়ো আমার। ভেজা বেড়ালকে বাঘিনী হয়ে যেতে দেখে অবাক হন, অসন্তুষ্টিত হন। সেই দিন বেশ কিছুক্ষণ দিদার সাথে গল্পগুজব করে রুহার সাথে কথাবার্তা বলে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলে ওর দিদা আর রুহা মিলে জোর করে ওকে ওই রাতের জন্য রেখে দেয়। লাবণী হোস্টেলে ফিরে যাওয়ার পর লক্ষ্য করে কে যেন তাকে ফলো করে, এবং কিছুদিন পর তার উত্তরও পেয়ে যায়। তাকে ফলো করা ছেলেটি অন্য কেউ নয়, সেদিনের ওই ছেলেটি যে কিনা ড্রয়িং রুমে সোফায় বসেছিল, যাকে দেখে ও চিনতে পারেনি। বুঝতে পারার সেই কথা ওর এক সিনিয়র আপুকে বলে। সিনিয়র আপু একদিন হাতে নাতে ছেলেটাকে হোস্টেলের হেডের কাছে ধরিয়ে দেয়। ওই ছেলেটি পরবর্তীতে একদিন খুবই খারাপভাবে লাবণীকে হ্যারেজমেন্ট করাই ওর সাঙ্গপাঙ্গদের দিয়ে, এবং তারপর থেকে লাবণী কলেজ আর হোস্টেলের বাইরে যাওয়া বন্ধ করে দেয়। প্রায় শুধু টাকা আনতে হলে ওর দুইটা বেস্ট ফ্রেন্ড আর দুইটা সিনিয়র আপুকে নিয়ে যেত। এরপর লাবণীর এই অবস্থা দেখে ওর দুই সিনিয়র আপু আর বেস্ট ফ্রেন্ডরা জিডি করার পরামর্শ দেয়। তাই করল লাবণী। জিডি করার পর যেন আরও পিছে পড়ে যায় ছেলেটা। এরপর এক রাতে সিনিয়র দুই আপু ও দুই বান্ধবীর কাছে আবারও এবারে জানিয়ে কান্নায় ভেঙে পড়ে লাবণী। ওরা ঠিক করল প্রমাণ জোগাড় করে ভালোভাবে ধরিয়ে দিতে হবে এই ছেলেকে। তাই করল। একদিন প্ল্যান মোতাবেক লাবণীকে ওই রাস্তায় পাঠালো। আধো আধো অন্ধকার ছেয়েছে তখন মাত্র। লাবণী কাঁধে ব্যাগ হাতে পার্স নিয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কিছু দূরেই দুই বান্ধবী আর দুই সিনিয়র আপু দাঁড়ানো। কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখা মিলল ওই ছেলের আর তার শয়তান সাঙ্গপাঙ্গদের। তারা আবারও লাবণী ডিস্টার্ব করা আর থ্রেট দিতে লাগল। সবই রেকর্ড হচ্ছিল ক্যামেরায়। সব প্রমাণ রেকর্ড হয়ে যেতেই ওরা লাবণীকে ফোন করল। ফোনের কেঁপে উঠতেই লাবণী নিজের বান্ধবীদের তাকালো, ওরা ওকে ইশারায় ডাকছে। লাবণী ওইদিন বাসায় ফিরে ওইসব প্রমাণ চারজনের মোবাইলে সেন্ড করে দেয়, যাতে একজনের মোবাইল থেকে প্রমাণ মুছে গেলেও যেন আরেকজনের মোবাইলে থেকে যায়। অতঃপর সেই প্রমাণ নিয়ে পরের দিন পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনের অফিসার একজন মেয়ে ছিলেন, এবং উনি খুব ভালো ও সৎ থাকায় দ্রুত পদক্ষেপ নেন। তার 1 মাস পর লাবণীর বিয়ে ঠিক হয় রৌদ্রের সাথে। বর্তমান লাবণীর মুখে এক ফালি রোদ্দুর আছড়ে পড়ে আছে। মুখে উষ্ণতা অনুভব করতেই চোখ মেলে তাকালো লাবণী। অনুভব করল ঘাড় ছিঁড়ে যাচ্ছে। ও বেলকনিতেই রকিং চেয়ারে বাঁকা করে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছিল রাত্রে। আর আশপাশ পর্যবেক্ষণ করে রৌদ্রকে ওর কোলে মাথা রেখে ঘুমাতে দেখতে পেল। আশ্চর্য বনে গেল লাবণী। এখন কিভাবে এখান থেকে উঠবে লাবণী এটা ভেবে পাচ্ছে না। লাবণী কিছুটা হেজিটেট ফিল করেই রৌদ্রকে ডাকে। রৌদ্র ওর পা আরও জড়িয়ে ধরল। এবার লাবণী কি করবে ভেবে না পেয়ে হাত দিয়ে রৌদ্রকে ধাক্কা দেয়। কিছুটা নড়েচড়ে ওঠে রৌদ্র, তবে ওঠার নাম গন্ধ নেই রৌদ্রের। বিরক্ত হবে নাকি এভাবে বসে থেকে মুগ্ধ হয়ে মানুষ তার ঘুমন্ত চেহারা দেখবে?
ওফ, কি সব ভাবছি আমি মনে মনে আওড়ায় লাবণী। এতক্ষণ এভাবে রুমে বসে থাকা কেমন দেখায়। এমনেতেই কয়টা বাজে তা বোঝার কোনো উপায় নেই। মোবাইলটা যে কোথায় মনেও পড়ছে না। মনে পড়লেই বাকি। এখন এখান থেকে উঠতেই পারছি না, আর মোবাইলে চেকই বাকি কিভাবে করতাম। লাবণী ভাবছে। বারবার চেষ্টায় যখন লাবণী ব্যর্থ তখন রৌদ্রের ঘুম ভাঙল। সে আড়মোড়া করে বসল। নিজেকে লাবণীর পায়ের সামনে দেখে গোত্রাতের কথা মনে পড়ে গেল রৌদ্রের। গতরাতে লাবণীকে ওভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কিচেনে চলে যায় কিছু হালকা পাতলা স্ন্যাক্স আর কফি আনতে। বিয়ের প্রথম রাতে বউকে নিজের হাতে বানানো কফি খাইয়ে মুহূর্তেটাকে স্মরণীয় মুহূর্তে হিসেবে স্মৃতি পাতায় তুলে রাখতে চায় রৌদ্র। কফি আর সাথে কিছু কাপ কেক যা বাসায় আগেই থেকেই ছিল তা ট্রেতে করে সাজিয়ে নিয়ে আসে রৌদ্র। রুমে আসলে লাবণীকে খাটে পা ঝুলিয়ে বসে থাকতে দেখে। লাবণী রৌদ্রকে দেখে জিজ্ঞেস করতে নিবে যে রৌদ্র কোথায় গিয়েছিল, তখনই দেখে রৌদ্রর হাতে ট্রে এবং ট্রেতে দুটো কফির মগ আর কিছু কাপ কেক। লাবণী ভ্রু কুঁচকে তাকায় ট্রের দিকে। রৌদ্র মুচকি হেসে লাবণীকে বলে বারান্দায় গিয়ে দাঁড়াতে। লাবণী তাই করে। বারান্দায় একটা ছোট দুজনের বসার জায়গা আছে। সেখানে গিয়ে লাবণী বসলে লাবণীর হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে নিজের কফির মগ হাতে নিয়ে দাঁড়ায় রৌদ্র। রৌদ্র চুলে হাত বুলিয়ে বলে, আমি আমার খুব পছন্দ, আমি কফি বানাতে এক্সপার্ট নই, তবে আজকে হঠাৎ কফি বানাতে মন চাইল। খারাপ হলেও আজকের দিনটায় আমার মন রাখার জন্য একটু কষ্ট করে খেয়ে নিন। কফি আমারও খুব পছন্দ। কাপের দিক থেকে দৃষ্টি না সরিয়েই বলল লাবণী। এই ছোট ছোটা রৌদ্রের ছোট ছোট ভালোবাসাগুলোই মনে গেঁথে রইল লাবণীর। টুকটাক গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। রৌদ্র উঠে দাঁড়াতেই লাবণীও উঠে দাঁড়াল। বারান্দা থেকে বেরোতে নিলে কিছুতে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে বারান্দার দরজা ধরে সামলে নিল নিজেকে। নিচে কফির খালি এটো মগ দুটো পড়েছিল, ট্রেটা আরো দূরে পড়ে আছে, মানে মাটিতে রাখা আছে। লাবণী সযত্নে মগ দুটো ও ট্রেটা তুলি নিয়ে নিচে চলে গেল। নিচে কিচেন। নিচে নামতেই কিছু আন্টিদের জড়ো হয়ে কথা বলতে দেখতে পায় লাবণী। মনে মনে শুধুও প্রার্থনা করছিল যেন আন্টিরা ওকে ডেকে না বসে। দ্রুত পা চালিয়ে কিচেনে চলে গেল। কিচেনে বাসার দুজন মেয়ে সার্ভেন্ট, একজন সবজি কাটছে, আরেকজন থালা বাসন ধুচ্ছে। ট্রে আর কফির মগ সেখানে রেখে বেরিয়ে আসছিল, তখনই ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে পড়ে লাবণী। এই মেয়ে কানা নাকি? এই সাত সকাল রান্নাঘরে কি? রৌদ্রের ফুপু। লাবণী কি বলবে খুঁজে পেল না। এমনেতেই দেরি করে ঘুম থেকে উঠেছে, এখন কি রৌদ্রের ফুপুর সাথে দেখা না হলে কি খুব খারাপ হতো? লাবণীকে যেমন এই মেয়ে করে কথা বললেন উনি, তাতে লাবণীর ওনাকে কিছু বলবার সাহস হচ্ছে না। একজন সার্ভেন্ট বলল, ম্যাম, বড় ম্যাডামকে খুঁজতে এসেছিলেন? তোকে জিজ্ঞেস করেছি আমি? হু। তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বললেন রৌদ্রের ফুপু। যে সার্ভেন্টটা কথা বলেছে তার নাম মাহমুদা। সে জানে রৌদ্রের ফুপু কেমন ভয়ানক পড়ে নতুন বউকে নানা কথার জালে ফাঁসিয়ে চরম অপমান করতে পারেন। রৌদ্রের ফুপু তার মোটামুটি ধারণা মাহমুদার ছিল। তাই নিজে থেকে বাঁচিয়ে দিল নতুন বউকে, লাবণীকে। লাবণীর দিকে পুনরায় তাকালেন উনি, চোখ গরম করে, যেন চোখ দিয়ে সব ভস্ম করে দিবেন। লাবণীর ভীষণ অস্বস্তি বোধ করছিল। লাবণী রৌদ্রের ফুপু কিছু বলছিল না বলে পাশ কাটিয়ে চলে আসে লাবণী। ওখানে দাঁড়ালে না জানি উনি কত অপমান করে দিনটাই নষ্ট করে দিতেন লাবণীর। 2 দিন হয়ে গিয়েছে, সবাই মোটামুটি চলে গিয়েছে যারা ছিল।
বাসা এখন ফাঁকা প্রায়। রৌদ্রের ফুপু আজকে চলে যাবেন। এই 2 দিন প্রচুর জ্বালিয়েছেন এই মহিলা। তা লাবণী কে হোক, রৌদ্রে কে হোক, রৌদ্রের মা রূপালী বেগম কে হোক, এই সেই বলে খোঁচা মেরে কথা বলতে বলতে ক্লান্ত হননি। রূপালী বেগম সব হাসি মুখে সামলে নিয়েই অপমানের সঠিক প্রত্যুত্তর দিয়েছেন। লাবণী মুগ্ধ হয়ে যায় প্রতি পদে পদে নিজের শাশুড়ির ব্যবহারে গুণে। এমন শাশুড়িকেই বোধহয় দ্বিতীয় মা বলা যেতে পারে। ফুপুকে এগিয়ে দিতে রৌদ্র আর লাবণী গিয়েছে। শোনো মেয়ে, শাশুড়ির লাই পেয়ে মাথায় উঠে বসে থেকো না। আমি বেঁচে আছি এখনো। বেশি তেরিংব্যারিং করলে তোমাকে ঘাড় ধরে বের করে দেব। আমার মেয়ের মতন সুযোগ্য পাত্রী এখনো আছে। ওনার কথা শুনে লাবণী বাকশূন্য হয়ে দাঁড়িয়ে থাকল। মুখে একরাশ রাগ নিয়ে ওর দিক থেকে মুখ ফিরিয়ে রৌদ্রর দিকে তাকিয়ে ইয়া বড় হাসি মুখে জড়িয়ে রৌদ্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শোন রৌদ্র, এই মেয়েকে একদমই প্রশ্রয় দিবি না বলে রাখলুম। আমার মেয়েকে রেখে যে কি করে একে বিয়ে করলি? যাই হোক, এই কথা বাদ দেই। বাসায় যাবি কিন্তু। আর শোন, এখনো কিন্তু ভেবে দেখার সময় আছে। তোর মাকে বুঝিয়ে শুনিয়ে দেখ যদি আমার কথাটা একবার ভাবে। লাবণী তাজ্জব বনে গেল, লজ্জায় মাথায় নিচু করে রইল। চোখ গড়িয়ে নোনা জল পড়ছে। রৌদ্র এবার মুখ খুলল। এতক্ষণ শুধু দেখছিলাম তুমি কি কি বলতে পারো ফুপি। তোমাকে আমার শুধু একটা কথাই বলার আছে, তুমি মানসিক রোগে ভুগছে, নিজের চারপাশের নেগেটিভিটিতে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছ। লোভে দিশেহারা হয়ে গিয়েছ। নিজের মেয়েটাকে এর মধ্যে জড়িয়ে ওর জীবনও নষ্ট করছ। আর সাফ সাফ একটা কথা আমার মা তোমাকে বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছেন, তাও তোমার মাথায় ঢোকে না। আমি আবারও বলছি, আমি তোমার মেয়েকে সবসময় বোনের মতন দেখেছি। ওকে বিয়ে করবার ব্যাপারে আমার মতো কোনো কালেই ছিল না, আর না আমার মায়েরও। তবুও তোমার কেন যেন এই কথা মাথায় ঢোকে না। আর এই রাগের রেশ ধরে তুমি লাবণীকে যাচ্ছে তাই করে অপমান করছ। ওর সামনে দাঁড়িয়ে ওর স্বামীকে ওর বিরুদ্ধে উস্কাচ্ছ। মনে কোনো মনুষ্যত্ব নেই, কমন সেন্স নেই, হ্যাঁ না? আর তোমার এসব কথায় ওর মনটা বিষিয়ে দিচ্ছ। নিজের প্রতি থাকা সম্মান সমাপনে মুছে দিচ্ছ। এরপর নিজেকে মনুষ্যত্ব আর কমন সেন্স ঠিক হলেই এসো, না হয় এসো না। আর আরেকটা কথা, ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করার ক্ষমতা তোমার না থাকলেও ওর কিন্তু অবশ্যই আছে, বিকজ এই বাড়ির ছেলের অর্ধাঙ্গিনী ও। তাই আমার যেই অধিকার এই বাড়ি আর ওর প্রতি খাটে তা ও আমার খাটে। চাচা, এনাকে গাড়ি ঠিকমতো উঠিয়ে দিও, আমাদের এখানে দাঁড়ানোর রুচি আর নেই। চল লাবণী। লাবণীর হাত ধরে বাসার ভেতরে চলে যায়। লাবণী মাথা নিচু করে ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। সাথে রৌদ্র ও রৌদ্রের মা রূপালী বেগমও। খেতে খেতেই আক্রোশ নিয়ে রূপালী বেগমকে রৌদ্র তিতো কণ্ঠে বলল, মা তুমি ফুপু কিছু না বলে বলে একদম বেশি পাওয়ার দিয়ে ফেলেছ। উনি এ বাসায় আসলে যেন নিজেকে বাড়ির কর্তা মনে করা শুরু করেন। ভালো, কিন্তু উনি যে ভালো মানুষ নন। কমন সেন্স জিনিসটা একদমই ওনার মধ্যে নেই, আর শিক্ষা। রূপালী বেগম হঠাৎ রৌদ্রকে হঠাৎ এত রেগে যেতে দেখে অবাক হন। ব্যাস ব্যাস রৌদ্র, হয়েছেটা কি? তুই হঠাৎ তোর ফুপুর ওপর এত রেগে আছিস কেন রে? উনি তো আর এখানে নেই। যাওয়ার সময় কি আবারও উল্টাপাল্টা কিছু বলেছেন? বললেই কি এমন রাগ করতেই? বাবা বয়স্ক মানুষ, তোর থেকে বড়, আর যতই হোক তোর তো ফুপু হন। রৌদ্র খাবার খাওয়া থামিয়ে বলল, আচ্ছা আমার ফুপু তাই বলে আমার বউকে দে যা মন চায় বলার অধিকার পেয়ে যান? হু
কি বলেছে তোর ফুপু লাবণীকে? অবাক হয়ে ও মনে আশঙ্কা নিয়ে প্রশ্ন করলেন রূপালী বেগম। রৌদ্র ওনাকে সবকিছু ওনাকে জানানোর পর তিনিও নিজেই অনুতপ্ত বোধ করেন। অনুতপ্তের সুরে লাবণীকে বলেন, লাবণী মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে নিজের মেয়ের মতো বললেও নিজের মেয়ের মতো প্রোটেক্ট করতে পারলাম না। আক্ষেপ নিয়ে বলেন, মা, প্লিজ এভাবে বলিয়েন না। আমার যত না ফুপুর কথা শুনো খারাপ লাগা কাজ করেছে, আপনি এভাবে চাওয়ায় তার থেকে বেশি কষ্ট হচ্ছে। কিন্তু লাবণী, কোনো কিন্তু না মা, আপনি খাবার খান তো। এসব নিয়ে যত ভাববেন মন ততটাই খারাপ হবে। এরকম কথা আরও শুনেছি আমি বহুবার, তাই এই নিয়ে কষ্ট নিচ্ছি না মনে। আর রৌদ্র, আপনিও প্লিজ এসব বলে মাকে আর খারাপ ফিল করাবেন না। ওনার এতে হাত নেই কোনোভাবেই। রৌদ্রর খারাপ লাগলো বিষয়টা, লাবণী কেন তার কেয়ারের কোনো মূল্য দিল না। খাবার তাড়াতাড়ি শেষ করে রুমে গিয়ে লাবণীর জন্য অপেক্ষা করতে থাকে। লাবণী পেছনে ফিরতেই রৌদ্রের বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই রৌদ্র বাম হাত কোমরে পেঁচিয়ে আঁকড়ে ধরে। লাবণীর চোখ রৌদ্রের চোখে পড়ে যায়। লাবণী আমতা আমতা করে বলে, আপনি? রৌদ্র নিষ্পলক তাকিয়ে থাকল লাবণীর দিকে। লাবণী এদিক ওদিক তাকাচ্ছে আর দেখছে মা এসে না পড়ে। এই লোকটার কোনো কাণ্ড জ্ঞান নেই মনে হয়। নিজে তো ফাঁস হবেই, আমাকে লজ্জায় ফেলে দিবে। সরুন না, সরব না। সরবেন না বললেই হলো। আমি মাকে ডাকব। রৌদ্র আকাশসম বিস্ময় নিয়ে লাবণীর দিকে তাকিয়ে কোমরের বাঁধন হালকা করে। এই মেয়ে বলে কি? ও মাকে ডাকবে এখন? ডেকে বলবে কি? মানে? বাঁধন হালকা হওয়ায় ছুটে পালিয়ে যায় লাবণী। রৌদ্র হালকা হেসে বলে, পাগল মেয়ে। রৌদ্র লাবণীর ব্যবহার কেন যেন মুগ্ধ হয়। লাবণীর ব্যবহার বোঝা যায় সে মন থেকে বলছে বলা প্রত্যেকটি কথা। কোনো খুশি করবার জন্য বানিয়ে বলা কথা নয়। লাবণীর আন্তরিক ব্যবহার দেখে রৌদ্র আত্মতৃপ্তি পায়। অজান্তে লাবণীকে ভালো লেগে গিয়েছে ওর। তবে সেটা ভালো লাগার চেয়েও বেশি অনুভব হয় তার। রূপালী বেগম রুমে শুয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলেন। দরজার দিকে চোখ যেতেই দেখতে পান যে লাবণী দাঁড়িয়ে আছে, মুখে অস্বস্তি স্পষ্ট দৃশ্যমান। তিনি ক্লান্তি নিয়েই মুখে হাসির রেখা টেনে বললেন, আয় ভেতরে আয়। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? লাবণী ভেতরে এসে রূপালী বেগমের পায়ের কাছে বসে। লাবণীর ভীষণ খারাপ লাগল রূপালী বেগমকে ওমন ক্লান্ত দেখে। হতাশাগ্রস্ত হয়ে বলল, মা, আপনি আমাকে ও তো রান্নাটা করতে দিতে পারেন। খারাপ হলে শিখিয়ে দিবেন না হয়। আপনাকে এরকম প্রতিদিন এত কাজ করতে দেখে ভালো লাগে না। কই একটু রেস্ট নিবেন, আমাকে বলবেন এটা করে দেয় ওটা করে দেয়, নিজের মেয়ে মনে করেই বলবেন। আর আমিও মনের আনন্দে মা ভেবে নিজের মায়ের অর্ডার আনন্দে পালন করব। রূপালী বেগম হালকা হাসেন লাবণীর কথা শুনে। মেয়েটার প্রতি কোথায় কেমন তৃপ্তি জড়ানো থাকে, মায় মোড়ানো থাকে। ভালো লাগায় মন ভরে ওঠে মেয়েটার কথা শুনলে। আচ্ছা, তুই জানিস তোকে আমি নিজের মেয়ে মনে করি না। লাবণী এমন কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তবে কথার বাকি অংশ শুনে এই হুট করে খারাপ লাগাটা উবে গেল। তুই আমার নিজের মেয়েই। তবে তুই আসলে আমাকে নিজের মা ভাবতেই পারিসনি। না হলে আপনি করতি না অমন। রৌদ্রের মতো তুমি করে বলতি। আরে না মা, এখন থেকে তোমাকে তুমি করেই বলবো। খুশি? অনেক খুশি।
এবার বল, কিছু বলতে এসেছিলি? আর একটা কথা তোকে বলতেই ভুলে গিয়েছিলাম, তোর না ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া বাকি। আমি এটা নিয়ে রৌদ্রের সাথে কথা বলেছি, আগামী কাল পরশুর মধ্যে তোরা যাবি। রৌদ্র একটা ভালো দেখে ভার্সিটি ঠিক করেছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি। তারপরও যদি তেরো অন্য কোথাও ভর্তি ইচ্ছে থাকে তাহলে সেটা রৌদ্রকে জানাবি, ঠিক আছে? এবার বল, তুই কি বলবি? লাবণী অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছে। ওতে এটাই বলতে এসেছিল যে ওর অ্যাডমিশন নিতে হবে। এখন কথাটা কিভাবে বলবে বুঝছিল না। একটু চিন্তা হচ্ছিল, কিন্তু সমস্যাই সমাধান হয়ে গেল এখন। আর তাও এত ভালো একটা ইউনিভার্সিটিতে। ও খুশিতে পারলে নেচে দেয়। রুমে গিয়ে এখন এটাই করবে। তারপর নামাজের সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আসলে আমি ভার্সিটি অ্যাডমিশন নিয়েই বলতে এসেছিলাম। আর আমার কোনো প্রবলেম নেই, ড্যাফোডিল তো অনেক ভালো ইউনিভার্সিটি। ভালো মেয়ের জন্য ভালো ইউনিভার্সিটি। কথাটা বলে রূপালী বেগম বর লাবণী দুজনই হেসে দেয়। নিজের রুমে বসে অনলাইনে ইবুকিং করছিল লাবণী। কিছুক্ষণ পড়ার পরও বিরক্ত হয়ে ওঠে। বইকে এভাবে পড়তে ভালো লাগে? ভালো লাগে হাতে করে বই নিয়ে সেই বইয়ে মুখ ডুবিয়ে পড়তে। এভাবে বই পড়া তোর পক্ষে অসম্ভব লাবণী। লাবণী ব্রেন ও মন দুটোই একসাথে বলে ওঠে এই কথা। মনে হলো ওর হোস্টেল থেকে ওর সব বই উপন্যাস তো ওর এক সিনিয়র আপু প্রীতার ফ্ল্যাটে রেখেছিল, ওই হোস্টেল ছেড়ে দিবে বলে। প্রীতাকে ফোন করা প্রয়োজন ভাবল লাবণী। বিয়ের দিন ব্রাইডাল মেকআপ শেষে সব বান্ধবী আর সিনিয়র দুই আপু প্রীতা ও হিয়া আপুদের সাথে ভিডিও কলে কথা বলেছিল, তারপর আর কথা হয়নি ওদের সাথে। আজকে সবাইকেই ফোন করবে ভালো লাবণী। এই সিনিয়র আপু আর বান্ধবীরা ওর ছোটখাটো ফ্যামিলিই ছিল হোস্টেল লাইফে। এখন তাদের কি করে ভুলে যাবে লাবণী? শুরুটা প্রীতাকে দিয়েই করল। জুড়ে দিল আলাপ। আলাপ চলল রূপালী বেগমের ডাক পড়া পর্যন্ত। ডাক পড়ায় নিচে ছুটে গেল লাবণী। দেখল রূপালী বেগম কপালে হাত ঠেকিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছেন। আর পাশে মাহমুদা, সার্ভেন্ট, দাঁড়িয়ে আছে হাতে এক গ্লাস পানি নিয়ে। লাবণী গিয়ে রূপালী বেগমের পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? আপনি এত চিন্তিত কেন? রূপালী বেগম চিন্তিত হয়ে বললেন, দেখ না 10:45 বাজে, এখনো রৌদ্র বাসায় ফিরল না। আজকে তো অফিসও ছুটি, শুক্রবার বলে। ও তো ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। সন্ধ্যায় বাসায় ফিরার কথা, এখনো এলো না। ওকে ফোন করছি বাট আমার মোবাইলে নেটওয়ার্ক প্রবলেম হওয়ায় যাচ্ছে না। তুই ফোন কর তো লাবণী। লাবণীর খেয়ালই ছিল না কয়টা বাজে। কথা বলতে বলতে এত সময় পেরিয়ে গিয়েছে। লাবণী ওর কন্ট্যাক্ট লিস্টে রৌদ্রের নাম্বার খুঁজতে লাগল। বাবা ওকে রৌদ্রের নাম্বার দিয়েছিল, দেওয়ার পর পরই রৌদ্র বলে সেভ করে রেখেছিল লাবণী। এখন কেন যে পাচ্ছে না? লগ লিস্টে থাকার সম্ভাবনা তো শূন্যের কোটায়, কেন না? ও কখনো রৌদ্রকে এই পর্যন্ত ফোনই করেনি। বিরক্ত হয়ে বাবার পাঠানো মেসেজ থেকে রৌদ্রের নাম্বার কপি পেস্ট করে সেটা কিপ্যাডে দিতেই সেভ করা নাম্বার সামনে ফোনের কৃত্রিম পর্দায় জ্বলজ্বল করে উঠল। ফোন করল লাবণী। রিং হয়ে শেষ হয়ে গেল, ওপাশ থেকে ফোন ধরল না কেউ। একটু চিন্তিত হয়ে পড়ল লাবণী। পরক্ষণেই ভাবল হয়তো বা রাস্তায় থাকায় সাউন্ড শুনতে পারেননি। নিজেকে আশ্বাস দিয়ে দ্বিতীয়বার ফোন লাগাল লাবণী। এবারও রিসিভ করল না। কলিং বেল বেজে উঠল তন্মধ্যে। মাহমুদা গিয়ে গেট খুলে দিল। রৌদ্র দাঁড়িয়ে, মুখে দেখে বোঝা যাচ্ছে ক্লান্ত।
ভেতরে ঢুকে মাহমুদাকে এক গ্লাস পানি আনতে বলে সিঙ্গেল সোফা বসে শরীরের ভার ছেড়ে দিয়ে তপ্ত শ্বাস ফেলল। রূপালী বেগমকে রৌদ্রকে ঝাড়া শুরু করলেন। এতক্ষণ কোথায় ছিল? ফোন কেন ধরছিল না? এত দেরি কেন করল? বাসায় কেন জানালো না সে? তার কত চিন্তা হচ্ছিল। রৌদ্র আকুতির স্বরে বলল, মা পড়ে বকো। অনেক ক্লান্ত লাগছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি, খাবার রেডি করো। রূপালী আর কিছু বললেন না রৌদ্রকে। মাহমুদাকে খাবার এনে ডাইনিং টেবিলে রাখতে বললেন। লাবণীকে বললেন রৌদ্রকে গিয়ে জিজ্ঞেস করতে যে অ্যাডমিশন নিতে কবে যাবে। রৌদ্র ফ্রেশ হয়ে খালি গায়ে একটা ট্রাউজার পরেই ভেজা চুল টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। কেমন অস্বস্তি বোধ করছিল বলে গোসল করেছে। লাবণী রুমে এসে রৌদ্রকে এমন অবস্থায় দেখে রুম থেকে বেরিয়ে যায়। তা রৌদ্র খেয়াল করেছে। আয়নায় তাকিয়ে মিটিমিটি হাসছিল। চুলগুলো একবার আছড়ে নিয়ে নিচে নামল। রৌদ্র দেখল লাবণী প্লেটগুলো সাজাচ্ছে আর মাহমুদা তাকে বাধা দেবার চেষ্টা করছে, তবে লাবণী সেই বাধা মানছে না। রূপালী বেগমকে ওনার বোন ফোন করেছে বলে কথা বলছেন। কথা বলা শেষ হলে ডাইনিংয়ে আসতেই দেখলেন মাহমুদা মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আর লাবণী চেয়ারে বসে মাহমুদার দিকে হাসি মুখে তাকিয়ে। তিনি মাহমুদাকে জিজ্ঞেস করলেন, কি রে মাহমুদা, এমন মুখ কাচুমাচু করে কেন দাঁড়িয়ে আছিস? হু, দেখুন না ম্যাডাম, আমি প্লেটগুলো আর ম্যাটগুলো টেবিলে সাজাবো বলে আনলাম। ছোট ম্যাডাম হাত থেকে কেড়ে নিয়ে নিজেই সাজানো শুরু করলেন। রূপালী বেগম লাবণীকে বললেন, তুমি কেন করতে গেলে? মাহমুদা তো সাজাচ্ছিল। সাজিয়ে দোষ করে ফেললাম মা, কাঁদো কাঁদো কণ্ঠে বলল লাবণী। রূপালী বেগম হেসে চেয়ারে বসলেন। সবাই খাবার খাওয়া শুরু করল। এরই মধ্যে রৌদ্রের ফোন এলো। ফোন পিক আপ করে কথা বলা শুরু করে দিল। রৌদ্র কিছুক্ষণ পর চেয়ার থেকে উঠে একটু দূরে চলে গেল। তা দেখে লাবণী একটু ভ্রু কুঁচকে তাকাল, কারণ রৌদ্র ওর পাশে বসেছিল। ও একজন মেয়েলি কণ্ঠ শুনতে পেয়েছে ফোনের ওপাশ থেকে। কেন যেন লাবণীর ভেতর ভেতর ঈর্ষা হতে লাগল। কে ওই মেয়েটা যার সাথে কথা বলছে? আবার কথা বলতে বলতে ওঠে চলেও গেল। কোনো ম্যানার্সও নেই, এমন খাওয়ার টাইমে কেউ ফোন করে নাকি? আজব। ফ্যামিলির সাথে এখন কি আরাম মতো বসে খাবার ও খেতে পারবো না বুঝি? নিজের রাগের কারণ খুঁজে না পেয়ে আরও বিরক্ত হল লাবণী। সেই বিরক্তি ঝাড়ল খাবারের ওপর, এমনভাবে খাবার চিবোচ্ছে যেমন খাবার না নিজের রাগকে চিবোচ্ছে। কথা শেষ করে ফিরে এসে রৌদ্র খাবার খাওয়া কন্টিনিউ করলে তখন ওর মা বলেন, শোন, লাবণীর সাথে অ্যাডমিশন নিয়ে কথা বলে নিস। আর লাবণী, তুই ও কোথায় কিভাবে অ্যাডমিশন নিতে চাস কথা বলে নিস। লাবণী ছোট করে উত্তর দেয়, আচ্ছা মা। রৌদ্র লাবণীর মুখের দিকে তাকাতে খেয়াল করল লাবণীর মুখটা কেমন কালো হয়ে আছে, যেমন মন খারাপ করলে বা রাগ করলে হয়। তবে সেটার দিকে অতটা লক্ষ্য করল না। রৌদ্র খেতে খেতেই মোবাইলে কারোর সাথে চ্যাট করছিল। লাবণী আর চোখে দেখল মেসেঞ্জারে কাকে যেন বলছে, আচ্ছা কালকে বিকাল 4:30 নাগাদ চলে এসো। আর দেখতে পেল না। রৌদ্র মোবাইল অফ করে খাবারের প্লেটের একপাশে রেখে দিল। লাবণীর মনে হল এটাই কি ওই মেয়েটা যার সাথে ফোনে কথা বলছিল? কোথায় যাবে বিকেল 4:30টায়? যাওয়াচ্ছি আমি আপনাকে। মা আমার না, কালকে কিছু জিনিস কেনার জন্য মলে যাওয়া দরকার, আপনি যাবেন? না রে, আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব না, শরীরটা ভালো না। তুই বরং রৌদ্রর সাথে যাস, কাল ও তো ওর ছুটি আছে। রৌদ্র লাবণীকে নিয়ে কাল মলে যাস। রৌদ্র একবারেই রাজি হয়ে গেল, সামান্য কিন্তুও না করে। লাবণী অবাক হয়ে গেল, ব্যাপার কি? মানা করল না যে? তাহলে ওই ব্যক্তিকে কি মানা করে দিবে নাকি?
রুমে গিয়ে লাবণীকে রৌদ্র অ্যাডমিশনের ব্যাপারে কথা বললে লাবণী আগের কথাই বলল যা রূপালী বেগমকে বলেছিল। ও ড্যাফোডিল এই ভর্তি হতে চাচ্ছে। আগামী পরশু যাবে অ্যাডমিশনের জন্যে। বাইরে ভীষণ হাওয়া বইছে। রুমের জানালা খোলা থাকায় ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে থাকা লাবণীর গায়ে বারংবার এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল হিমশীতল হাওয়া। সেই সাথে বারবার কেঁপে উঠছিল লাবণী। তা দেখে রৌদ্র বলে, জানালাটা বন্ধ করে দেও। লাবণী চুপচাপ জানালা বন্ধ করে দিল। কোনো বাড়তি কথা বলল না। সাধারণত লাবণীর মুখে হালকা করে হলেও একটা মিষ্টি, ক্লান্ত অথবা কৃত্রিম হাসির রেখা দৃশ্যমান হয়ে থাকে। তবে আজকে সেটুকুও নেই। রৌদ্র ব্যাপারটা খেয়াল করে বলল, তোমার কি মন খারাপ লাবণী? কেন যেন এই ছোট প্রশ্নটুকুই ওর মন ভালো করার মেডিসিনের মতন কাজ করল। মুখে অকৃত্রিম মিষ্টি হাসির রেখা বিদ্যমান করে লাবণী উত্তর দিল, না তো। কেন? না, এমনই জাস্ট মনে হলো আর কি। ও আচ্ছা। চুল আঁচড়ানো শেষ করে লাবণী খাটে এসে বসল। চুল বেনি করতে করতে লাবণী জিজ্ঞেস করল, আপনি কি আসলেই কালকে ফ্রি? আমাকে মলে নিয়ে যাওয়ার জন্যে? নাকি অন্য কোনো কাজ আছে? রৌদ্র খাটে হেলান দিয়ে আধ বসেছিল। পুরোপুরি বসে লাবণীর দিকে তাকিয়ে বলল, কেন বলো তো? তোমার কেন মনে হলো যে আমার কোনো কাজ আছে? না মানে? রৌদ্র উঠে বসে ও হাতের ওপর থুতনি রেখে বলে, মানে না করে বলো ফেলো, ব্যাপারটা কি? লাবণী ব্যাপার এড়িয়ে গিয়ে লাইট নিভিয়ে ফট করে শুয়ে পড়ে। রৌদ্র লাবণীর হাত টেনে তুলে বসিয়ে দেয়। লাবণী মিথ্যে ঘুমে ভান ধরে বলে, কি হলো? আমার ঘুম ধরেছে, ঘুমোতে দিন তো। আপনার জাগতে মন চাইলে জেগে থাকুন। এই চালাকি করবে না একদম। তুমি কিছু লুকোনোর চেষ্টা করছো? বলো তো। কোনো চালাকি না, আমার মনে হয়েছিল আপনার কালকে অফিস আছে বা কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। মানুষের জীবনে কত রকম ইম্পর্টেন্ট কাজ থাকে, সেটা হোক পরিবারের মানুষ বা বাইরের মানুষ। সেটা এখন আপনার পার্সোনাল লাইফে হোক বা ফর্মাল লাইফে হোক ব্যস্ততা থাকতেই পারে, বরং থাকাই স্বাভাবিক। অনেক মানুষ আপনার সাথে বিকেল সন্ধ্যা দেখা করতে চাইতে পারে অফিস ছুটির দিনে। দ্যাটস হোয়াই আমি জিজ্ঞেস করেছিলাম, ক্লিয়ার? কিছুক্ষণ শূন্যে তাকিয়ে থাকে লাবণী। তার পাবারও বালিশে মাথা এলিয়ে কাঁথা দিয়ে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ঘুমে হারিয়ে যায়। রৌদ্র বসে আছে শূন্যে তাকিয়ে, লাবণীর বলা কথা ভাবছে। রৌদ্র ভাবছে লাবণীর কথাগুলো ওর কানে বাজছে। মানুষের জীবনে কত রকম ইম্পর্টেন্ট কাজ থাকে, সেটা হোক পরিবারের মানুষ বা বাইরের মানুষ। সেটা এখন আপনার পার্সোনাল লাইফে হোক বা ফর্মাল লাইফে হোক ব্যস্ততা থাকতেই পারে, বরং থাকাই স্বাভাবিক। অনেক মানুষ আপনার সাথে বিকেল সন্ধ্যা দেখা করতে চাইতে পারে অফিস ছুটির দিনে। কথাগুলোতে কেমন অভিমান মিশে আছে। আর বিকেলে সন্ধে দেখা করতে চাইতে পারে, কথাটা লাবণী নিশ্চয়ই ওই মেসেজের জন্যই বলছে। কিন্তু ও মেসেজ দেখল কখন? আর আমার কলিগ স্নেহাও না এরকম একটা ঝামেলার মেয়ে। জানে আমি বিবাহিত, তাও ওরকম এমনেতেই আড্ডা দিতে আমাকে বিকেলে ডেকেছে। যদিও আমি হ্যাঁ বলিনি, তবুও লাবণীর অভিমান বোধ হয় এই নিয়েই। এখন রাত হয়েছে, কাল বরং অভিমান ভাঙাব। সকালে আড়মোড়া ভেঙে বসতেই লাবণী দিকে লাল রঙের কুর্তি আর ভেজা চুল মুছতে দেখে পায় রৌদ্র দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। ঘড়ির কাটা সময় বলছে 7:40। এত সকাল এমন গোসল করে রেডি হওয়ার কারণ বুঝতে পারল না রৌদ্র। ফ্রেশ হতে চলে গেল। জানে লাবণীকে কিছু বললে এখন ও এড়িয়ে যাবেই, যেহেতু অভিমান করেছে।
ফ্রেশ হয়ে আর লাবণীকে দেখতে পেল না রৌদ্র। সম্ভবত ওকে এড়াতেই নিচে চলে গিয়েছে। তপ্ত শ্বাস ফেলে নিচে নামল। দেখল লাবণী আর ওর মা কিছু নিয়ে কথা বলছে। ওকে আসতে দেখে রূপালী বেগম, রৌদ্রের মা, রৌদ্রকে কাছে আসতে বলল। যাওয়ার পর বলল, শোন, আমরা তোর বড় খালার বাসায় যাচ্ছি। ও আচ্ছা, তাই বলি সকাল সকাল লাবণী কেন রেডি হচ্ছে? আচ্ছা, কখন যাচ্ছ তোমরা? তোমরা কি আমরা বলতুইও যাচ্ছিস? আমিও। হ্যাঁ, তুইও। আর অ্যাডমিশন তো গতকাল না? ও হ্যাঁ, এই ব্যাপারে ভুলেই গিয়েছিলাম। ভুললে হবে না। তোর বউকে নিয়ে তোর সিনসিয়ার হতে হবে, বুঝেছিস? এতক্ষণ লাবণী চুপচাপ ওদের কনভারসেশন শুনছিল। এখন মুখ খুলল। আমি একাই যেতে পারবো, আমার এক ফ্রেন্ড সেও যাবে, আমরা দুজন চলে যাবনি। ও মা, কেন? সে না হয় তোর বান্ধবী আসবে তাই বলে রৌদ্র যাবে না কেন? ও যাবে। আর এই নিয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। লাবণী কিছু বলল না। রৌদ্র চলো গেল রেডি হতে। রূপালী বেগম আরও বলেছেন, আজ দুপুরে খেয়ে ব্যাক করার সময় ওরা যেন চলে আসে, আর উনি থাকলে থাকতেও পারেন। আসার সময় লাবণী রৌদ্র যেন শপিং এ যায়। লাবণীর যা যা প্রয়োজন ভার্সিটিতে যাওয়ার জন্য ও কিনে নিবে না হয়। গাড়িতে রূপালী বেগম পেছনের সিটে উঠে বসার পর লাবণী ওনার পাশে বসলে উনি জোর করে রৌদ্রের পাশের সিটে ওকে ঠিক পাঠিয়ে দিলেন। উনি চান রৌদ্র লাবণী দ্রুত ফ্রি হোক। স্বামী স্ত্রীর হতে হয় বন্ধুর মতো। আর বন্ধু হওয়ার জন্য যত সম্ভব সময় কাটাতে হবে একসাথে। দুজনের দুজনকে বুঝতে হবে। রূপালী বেগমের বোনের সাথে বহুদিন পর দেখা দুই বোন কুশল বিনিময় করেই আলাপে মেতে উঠেছেন। ওনার একটা মেয়ে আছে 8-এ পড়ে। লাবণীকে পেয়েই সে গল্পের ঝুড়ি নিয়ে বসেছেন। মেয়েটা বেশ মিশুক, তাই বুঝি ওর নাম মিশু। লাবণী মিশুর রুমে বসে ওর সাথে কথা বলছে। মিশু নিজের মেকআপ তারপর বিভিন্ন শখের জিনিস লাবণীকে দেখাচ্ছে। লাবণী মেয়েটার কাণ্ড দেখে হাসছে আবার গল্প করছে। রৌদ্র কিছুক্ষণ আগে রুমের গেটের সামনে থেকে এসে ঘুরে গেছে, তবে লাবণী তা খেয়াল করেনি। রৌদ্রের বিরক্তি বোধ হচ্ছে। কেউ ওকে পাত্তাই দিচ্ছে না। ওর মা নিজের বোনকে নিয়ে আর ওর বউ ওর খালাতো বোনকে নিয়ে ব্যস্ত, ওকে কেউ সময়ই দিচ্ছে না। তাই সোফা শুয়ে মোবাইল টিপছে রৌদ্র। স্নেহা মেয়েটাকে অনলাইনে দেখতেই যেন অপেক্ষা করছিল। অনলাইনে আসতে না আসতেই মেসেজ করা শুরু করল। হাই, হ্যালো, কেমন আছো? রৌদ্র ওর থেকে যথেষ্ট বড় হওয়ার পরও যেখানে আপনি বলে ভদ্রতা বজায় রাখে, সেখানে ও তুমি বলে গায়ে পড়ে। রৌদ্র ইগনোর করল। এর সাথে কথা বলে আরও মেজাজ খারাপ করার ইচ্ছে আপাতত ওর নেই। ইউটিউবে গিয়ে একটা মোটিভেশনাল স্পিচ শুনতে লাগল। ইয়ারফোন ওর কাছেই ছিল, সব সময়ই রাখে। মোটিভেশনাল স্পিচ যখন প্রায় শেষ তখন ওর মা, খালা আর লাবণী, মিশু এলো। ওর খালা ওকে খাবারের জন্য ডেকে কাজের মেয়েকে খাবারের আইটেম সব আনতে বলল। আর প্লেট উনি নিজেই সাজাতে লাগলেন। তা দেখে লাবণী ওনার সাথেও যুদ্ধ করে নিজেই প্লেট সাজাতে লাগল। তা দেখে ওর খালা শাশুড়ি বলল, দেখো আপা, তোমার ছেলের বউ দেখি কাজ করার জন্য যুদ্ধ ও করতে পারে। বাসায়ও মাহমুদার সাথে এমন যুদ্ধ করল গতরাতে। তোমার বউ ভারী মিষ্টি আপা। আমার ছেলে থাকলে ওকে আমার বাড়ির বউ করে আনতাম। কেন খালামনি? আমি কি তোমার ছেলে লাগি না? রৌদ্র এন্ট্রি নিয়ে বলল। তাও তো কথা, বলি ওরা হেসে ফেলল। মিশু, লাবণী, রৌদ্র পাশাপাশি বসেছে আর রূপালী বেগম আর ওনার বোন। খাওয়ার সময়ও মিশু লাবণীর সাথে টুকিটাকি কথা বলে এক প্রকার ওকে
ব্যস্ত রাখায় লাবণীর সাথে কোনো কথা রৌদ্র বলতে পারল না। খেতে খেতে মনে মনে রৌদ্র বলল, বাঁচা গিয়েছে, আমার বিচ্ছু বোনটা আপাতত বাসায় নাই। আসলে ও মিশুর মতো লাবণীকে নিয়ে নিজের রুমেই সারাদিন ব্যস্ত রাখবে। আয় হায়, বউ থেকেও বউবিহীন আমি। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ থেকে লাবণী রৌদ্র শপিং মলের জন্য রওনা হলো। ওরা তো লাবণীকে পারলে রেখেই দেয় রৌদ্রের মায়ের সাথে, তবে কাল অ্যাডমিশন বলেই রাখতে পারল না। লাবণী রৌদ্রের পাশের সিটে বসে, রায়দ্র ড্রাইভ করছে। লাবণী রৌদ্র বুঝতে দিতে চায় না ও অভিমান করেছে, তাই ড্রাইভিং সিটের পাশে বসেছে, তবে একটুও শব্দ করছে না। তা দেখে রৌদ্র একটা মিষ্টি গান ছেড়ে দিল। তা দেখে লাবণী বলল, গানটা বন্ধ করে দিন না, আমার ভালো লাগছে না। গান বন্ধ করে রৌদ্র বলল, লাবণী, ওই মেসেজটা আমার কলিগ করেছিল, ওর নাম স্নেহা, ও এরকমই একটু গায়ে পড়া স্বভাবের, বাট আমি তো না। আমি কি গিয়েছি বলো? ও অফার করল, তাতেও দোষ হয়ে গেল আমার? লাবণী ভীষণের চেয়েও ভীষণ অবাক হয়ে গিয়ে বাকশক্তি হারিয়ে ফেলল খানিক সময়ের জন্য। তারপর একটু বিনীত কণ্ঠে বলল, না মানে কি বলবে ভেবে না পেয়ে চুপ করে গেল। রৌদ্র ওর না মানে দেখে স্নিগ্ধ হেসে বলল, না মানে কি? তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, হ্যাঁ না? না না, সেটা বিষয় না, এটাই বিষয়। না হয় অমন রাগ করেছিল কিসের জন্য? আমি বুঝিনি। লাবণী মাথা নিচু বসে রইল। গাড়ির খোলা জানালা দিয়ে মৃদু হাওয়া ওর খোলা চুলগুলো হালকে উড়ছে, মুখে চুল এসে পড়ছে। রৌদ্র কাছে ব্যাপারটা ভীষণ ভালো লাগল। সম্ভব হলে এই মুহূর্তে লাবণীর এমন অনুতপ্ত মুখশ্রী নিচু করে রাখা, চুলগুলো মুখে আছড়ে পড়ে থাকার একটা ছবি অন্তত থাকা ভীষণ প্রয়োজন বলে মনে করল। তবে প্রয়োজনটা মিটল পরিস্থিতির কারণে। ও ড্রাইভ করছে, এই অবস্থায় ছবিও তুলতে পারবে না। গাড়ি থামালে লাবণী তাকাবে, আর এই মুহূর্তে তখন থাকবেও না। আর না, লাবণী এভাবে লক্ষ্মী হয়ে বসে ছবি তুলবে বলে মনে হল রৌদ্রের। আপনি কি করে বুঝলেন? আমি সিক্স সেন্স। লাবণী কিছু বলল না আর। লাবণীর মনটা ভীষণ সতেজ লাগছে। এতক্ষণ ওই বাসায় মিশুর সাথে খুশিভাবে কথা বললেও মন মরা হয়েছিল, আর এখন মন সতেজ হয়ে গিয়েছে। শপিং মলে গিয়ে লাবণী বেশ কিছু টপস, কুর্তি, ওয়ান পিস, লেগিংস, শাড়ি আর কিছু অর্নামেন্টস। রৌদ্র একটা গাঢ় লাল জর্জেটের একটা শাড়ি নিয়েছে, সেটার বিল পে করে লুকিয়ে রাখল। লাবণীর অন্যান্য কেনাকাটার জিনিসপত্রের সাথে ওটা হাতে নেয়ায় লাবণীর চক্ষুগোচর হয়েছে। বাসায় ফেরার পর লাবণী ফ্রেশ হয়ে 2 কাপ কফি নিয়ে হাজির হল রৌদ্রর কাছে। রৌদ্র ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। লাবণী কফির কাপ দুটো ট্রে সহ টেবিলে রাখল। টেবিলে রৌদ্রের ফোন ছিল, সেটায় স্ক্রিন লাইট অন অফ হচ্ছিল, কেউ ফোন করাই। ফোনটা হাতে নিয়ে দেখে স্নেহা নামের একটি মেয়ে ফোন করেছে। লাবণী রৌদ্রকে বলল, রৌদ্র, আপনার ফোন এসেছে। রায়দ্র নির্লিপ্ততা জবাব দিল, নাম কি? কে ফোন করেছে? স্নেহা। কেটে দাও আর ফোন রেখে কফির কাপ দুটো নিয়ে এসো, আমার পাশে বসো। কিন্তু ফোন কেটে দিব? কোনো দরকার ও তো হতে পারে। রৌদ্র সামান্য রাগ দেখিয়ে বলল, না, কোনো কাজ থাকতে পারে না। লাবণী কিছু বলার আগেই ফোন কেটে গেল। লাবণী ফোনটা আগের জায়গায় রেখে কফির কাপ দুটো রেখে জিজ্ঞেস করল, আপনি রাগ করছেন কেন? আমি তো ভালো ভেবেই বললাম।
তোমার ওপর না রাগ, আমার ওই মেয়েটার ওপর। কি বেহায়া, আমি ইগনোর করছি দেখেও কেমন পেছনে পড়ে আছে। ছেলেদের ছাচরামির রেকর্ড ওই মেয়েই ভেঙে ছাড়বে। রৌদ্রের কথা শুনে লাবণী হেসে ফেলল। লাবণীর হাসি দেখে মুগ্ধ হল রৌদ্র। মেয়েটাকে হাসলে কত স্নিগ্ধ লাগে ভাবল। মেয়েটা কি আমার এক্স? লাবণীর জানে যে না, তবুও রৌদ্রকে হালকা রাগাতে ইচ্ছে করেই বলল। রৌদ্র বলল, জীবনেও না। ওর মতো মেয়েকে গার্লফ্রেন্ড কেন ফ্রেন্ড ও না করি আমি? আর আমার কোনো এক্স ফেক্স নেই। হু, তোমার ছিল? না, আফসোস। আমার কোনো এক্স ছিল না যে আমার বিয়ে এসে হাতের শিরা কেটে বিরহে মরবে বলে মিথ্যে চোখ মোছার নাটক করল। রৌদ্র বলল, ড্রামা কুইন। আর আপনি ড্রামা কিং? আজকে অ্যাডমিশনের ডেট। কাল রাত পর্যন্ত ভীষণ এক্সাইটেড থাকলে এই মুহূর্তে ভীষণ নার্ভাস ফিল করছে লাবণী। গাড়িতে বসে সব দোয়া দরুদপাঠ করে নিজেকে ফু দিচ্ছে আর ফাইলে ফু দিচ্ছে। তা দেখে রৌদ্র লাবণী বলল, আমাকেও একটু ফু দিতে পারো। আফটার অল আমি তোমাকে ড্রাইভ করে অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি, এনি চান্স আমার কিছু হয়ে গেলে অ্যাডমিশনের কি হবে? চুপ করুন। আমি এখানে ভয় বাঁচি না, আর উনি এসব উল্টাপাল্টা কথা বলে চিন্তা আরে বাড়িয়ে দিচ্ছেন। আরেকটা বাজে কথাও বললে আমি পায়ে হেঁটে অ্যাডমিশন নিতে যাব। ওকে ফাইন, আই এম কোয়াইট। ইউনিভার্সিটিতে গাড়ি প্রবেশ করতেই এক অজানা শিহরণ বয়ে গেল লাবণীর মনে। নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন মানুষ। ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক তরুণ তরুণী। অধিকাংশই অ্যাডমিশনের জন্য এসেছে, বোঝা যাচ্ছে তাদের মুখশ্রী দেখে। লাবণী গাড়ি থেকে নেমে পড়লে রৌদ্র গাড়ি পার্ক করে চলে আসে। রৌদ্র লাবণীর ডান হাত নিজের বাম হাতের মুঠোয় অতি সমর্পণে নিয়ে অফিস রুমের দিকে আগত হয়। কিছু মানুষ ওদের দিকে তাকিয়ে আছে। রৌদ্র লাবণীর হাত ধরায়। লাবণী মনে মনে বলল, খেয়ে দেয়ে কোনো কাজ নেই? এমন ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে কেন এরা? জীবনে মনে হয় কাপল দেখেনি। নিজেরা বয়ফ্রেন্ড নিয়ে টোটো করে ঘুরে খেয়াল নেই আমি জামাই নিয়ে অ্যাডমিশন নিতে আসলাম, ওমনেই নজর দেওয়া লাগে। ভদ্র মানুষের দিনকাল শেষ, লুচ্চামিতে ভরা এখন বাংলাদেশ। এসব বলতে বলতে লাবণীর খেয়াল হল, লাবণী তুই অ্যাডমিশন নিতে আসছিস, এদেরকে গালাগাল করতে না। ফোকাস অন ওয়ার্ক, ডু ইট। লাবণী নিজেকেই নিজে বলল। অ্যাডমিশনের সব কাজ শেষ হলে লাবণীকে নিয়ে একবার ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখায় রৌদ্র। লাবণী চক্ষু তৃষ্ণা মিটাচ্ছে আর ক্যাম্পাসের চারপাশ দেখছে। লাবণীর মুখে থাকা স্নিগ্ধ হাসিই বলে দিচ্ছে যে ও কতটা খুশি। ওকে খুশি দেখে রৌদ্র ও ভীষণ খুশি। রৌদ্র ভাবছে, প্রিয় মানুষদের খুশিতে মনে হয় নিজেদেরও খুশি জুড়ে থাকে। প্রিয় মানুষের হাসতেই নিজের হাসি মিশে থাকে। ঈশানুর ইনায়াত, তার মানে লাবণী আমার প্রিয়? হুম, লাবণী আমার প্রিয়। আমিও নিশ্চয়ই ওর প্রিয়। ওকে একদিন জিজ্ঞেস করব। ক্যাম্পাস ঘুরে ওরা একটা রেস্টুরেন্টে গেল। লাবণীর বান্ধবী রাহি এসেছে সাথে। রাহি রৌদ্রর কাছে আবদার করল ট্রিট দেওয়ার, রৌদ্র ও রাজি হয়ে গেল এক কথায়। নিজের শালিকাকে ট্রিট দিব না তো কার শালিকাকে দিব? লাবণীর কাছে রৌদ্রের বেশ প্রশংসা করল রাহি। লাবণীর ও ভীষণ ভালো লাগছিল নিজের বরের প্রশংসা শুনে। প্রিয়দের ভালোতে নিজেরও ভালো লাগে তাই।
লাবণীর ইউনিভার্সিটির ইয়ার চেঞ্জ এক্সাম চলছে। 1 বছর হয়ে গিয়েছে প্রায় লাবণীর আর রৌদ্রের সংসারের। মাঝখানে মানবিমান হয়েছে আমার। দুজনে দুজনের কাছেই ফিরেছে। আর এই বছরেই লাবণীর ননদ রুশমি ও শ্বশুর রোহান খান ফিরছেন। এক্সামের পড়া লাবণীর আগে থেকেই কভার হয়ে থাকার পরও রিভিশন দিতে হিমশিম খাচ্ছে লাবণী। কোনোটা ছেড়ে কোনোটা রিভিশন দিবে নিয়ে কনফিউশনে ভোগে লাবণী। রৌদ্র ও নিজের রুমে স্টাডি টেবিলে পড়া রিভাইজ করছিল লাবণী। রৌদ্র ও ল্যাপটপে কাজ করছে। এই 1 বছর সময়ে ওদের সম্পর্কে লাবণীর আপনি থেকে তুমিতে এসেছে। সে এখন আপনি না তুমিই ডাকে রৌদ্রকে। পড়তে পড়তে ক্লান্ত বোধ করে পড়ার টেবিল ছেড়ে উঠে গিয়ে কোমর চেপে দাঁড়িয়ে আবার চেয়ারে বসে পড়ল লাবণী। রৌদ্র চোখ ল্যাপটপে থাকলে চোখকোণ হতে বিষয়টা দৃষ্টিগোচর হল না। লাবণী, একটু এখানে এসে বসো তো, কাজ আছে। এখন আবার কি কাজ? ওয়েট করো, আসছি। হাতের নোট প্যাডটা বন্ধ করে টেবিলে রেখে কলম টলম গুছিয়ে রেখে তারপর আসলো লাবণী। বলো কি কাজ? কিছু না। এমনেই। কিছু না মানে? এমনে এমনে মজা করার জন্য ডাকছো তুমি আমাকে? দেখছিলা পড়তাসি তাও। ফাজলামো না করলে দিন পার হয় না। তেতে গিয়ে লাবণী বলল। রৌদ্র লাবণীর হাত মুঠোয় নিয়ে বলল, আমি না ডাকলে তো আপনি নিজের কোমর ব্যথায় নজর না দিয়ে ওই কাঠের চেয়ারেই সারা রাত পার করে দিতেন। নিজের খেয়াল তো আর আপনি রাখবেন না। যেহেতু আমি বান্দা আছি, আমারই খেয়াল রাখতে হবে, তাই না? বলতে বলতে লাবণীকে শুইয়ে দিল রৌদ্র। গা কাঁথা দিয়ে ঢেকে দিল। তুমি শুয়ে রেস্ট নাও, আমি স্ন্যাক্স নিয়ে আসছি। খালি পেটে পড়া হয় না জনাবা, বুঝলেন? রৌদ্র চলে গেল স্ন্যাক্স আনতে। লাবণী রৌদ্রের কেয়ারে শিখত। লেখিকা ঈশানুর ইনায়াত। এমন কেয়ার পাওয়া ভাগ্যের ও ভাগ্য। রৌদ্রের ফোনের রিংটোনে লাবণীর ভাবনায় ব্যাঘাত ঘটল। ফোন হাতে নিয়ে দেখল শ্বশুর মশাই নামে সেভ করা। ফোন পিক করে বলল, হ্যালো বাবা। কি রে মা, কেমন আছিস? নিজের বুড়ো বাপকে মনে পড়ে নাকি বিয়ে করে পর করে দিয়েছিস? কখনোই না। মা বাবা কখনোই পর হতে পারে না, মরলেও না। আর আমি ফোন করলেই তো তুমি ব্যস্ত থাকো। এখন আর ব্যস্ত থাকবা না। এক কথা বলার ছিল রৌদ্রকে, কিন্তু এখন ভাবছি তোকেই বলি। বলো বাবা। আর একটা কথা, তুমি বাংলাদেশে কবে আসছো? আসছি শীঘ্রই। শোন, আমি চাচ্ছি রৌদ্র আমাদের বিজনেসে জয়েন করুক। মানে? রৌদ্র? রৌদ্র বিজনেসে? ও আমাদের পারিবারিক বিজনেসে? হঠাৎ? কথাটা গত সপ্তাহ থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু বলবার মতন সাহস জোগাতে পারছি না। রৌদ্র যতই হোক আমার জামাই, এখন ওকে বললেও তো ভেবে বলতে হয়। তুই একটু বলিস ওকে এই ব্যাপারে। আমার আপন বলতে একমাত্র তোরা দুজনই সম্বল। তাই রৌদ্রকে ফেলে অন্য কারোর হাতে বিজনেসের ভার তুলে দিতেও বাদ সাজছে। তুই যদি বিজনেস সামলানোর মতো অ্যাডাল্ট হতি তাহলে এই চিন্তাটা থাকতো না হয়তো। আশা করি তুই বুঝতে পারছিস। আচ্ছা, আমি তাহলে ওকে বলবো। ফোন করে জানাস। আর শোন, তোর দাদির শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। পারলে রৌদ্রকে নিয়ে দেখা করে আসিস, আর নয়তো তুই একাই যাস। নীল আকাশে সাদা তুলোর ন্যায় মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে। সূর্যের মিষ্টি আলোয় ধরণীর সতেজতা প্রকাশ হচ্ছে। সবুজে নীলে সাদায় মিলে প্রাকৃতিক এক অপূর্ব দৃষ্টি প্রকাশ পাচ্ছে।
রৌদ্র লাবণী পাশাপাশি হাঁটছে, হাত ধরে। আজকে লাস্ট পরীক্ষা দিয়ে আসলো লাবণী। লাবণীর মুখে অসন্তুষ্টি প্রকাশ পাচ্ছে। অসন্তুষ্টির কারণ পরীক্ষা নয়, ইউনিভার্সিটির লুচ্চা মহিলাগণ, যারা লাবণীর স্বামীকে নিজের স্বামী মনে করেই হ্যাংলার মতন চেয়েছিল। লাবণীর মন চাচ্ছিল চোখগুলো প্লাস্টিক রাব দিয়ে রেপিং করে দিতে, আর রৌদ্রকে বস্তায় ভরে রাখতে লুচি মহিলা গণ থেকে বাঁচানোর জন্য। কিছু প্রহরের অপেক্ষা সন্ধ্যার ফ্লাইটে ল্যান্ড করবে রুশমি, রোহান খান। বাসা জাঁকজমকপূর্ণ। দীর্ঘ প্রহরের অপেক্ষার শেষ মুহূর্তে যেন কাটছেই না। রূপালী বেগমের মুখে সেই আনন্দের ঝলক প্রতি মুহূর্তেই ঝলকে উঠছে। রুশমির রুম পরিষ্কার করিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন রূপালী বেগম। লাবণীও বিয়ের পর ভিডিও কল ও ছাড়া ওদের সাথে সামনাসামনি দেখা করা হয়নি। রুশমি মেয়েটা ভীষণ চঞ্চল, সেটা লাবণীর এই গত 1 বছরে ভিডিও কলের কথাই জানা হয়ে গিয়েছে। ভাবি বলতে পাগল মেয়েটা। আর লাবণীর এখন 2টা বাবা। রোহান খান ফোন করলেই ওর সাথে কথা বলার জন্য ফোন চান। গল্প করেন, কি খেয়েছে না খেয়েছে জিজ্ঞেস করেন। ওনার ব্যবহারের নিজের পিতা স্নেহ অনুভব করে লাবণী। জীবনটা এতটা সুখের হতে পারে সেটা এই পরিবারে আল্লাহ বিয়ে না করালে হয়তো জানতেই পারত না লাবণী। লাবণী আর রূপালী বেগম বাড়ির বাইরে গার্ডেনে দাঁড়িয়ে আছে ওদের অপেক্ষায়। পা ব্যথা করাই একজন গার্ডকে বলিয়ে একটা চেয়ার আনতে বলছিল লাবণী, তখনই একটা বিড়াল ওর পায়ের সাথে চেপে বসে জ্বরসর হয়ে। দেখেই বোঝা যাচ্ছে একদম 3-4 দিনের বিড়াল ছানা। দেখে খুব মায়া হলো লাবণীর। কোলে তুলে নিল। সাদার মধ্যে খয়েরি ছোপ ছোপ বিড়ালটা। রূপালী বেগম বামভ্রু কুঁচকে শুধালেন, বিড়াল এলো কোথা থেকে? লাবণী স্নিগ্ধ হেসে বিড়ালের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, জানি না। এসেই পায়ের কাছে জ্বরসর হয়ে বসে পড়ল। একদম বাচ্চা পুচকে বিড়াল ছানা। কি কিউট। রৌদ্রের গাড়ি এসে পড়েছে। রুশমি গাড়ি থেকে নেমেই ওর মাকে ঝাপটে জড়িয়ে ধরল। চোখ হালকা পানি। এটা সুখের। রূপালী বেগম মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে দিচ্ছেন। তারপর রুশমি গিয়ে লাবণীকেও জড়িয়ে ধরল। কেমন আছো ভাবি? কেমন ছিলাম সেটা কথা নয়, এখন তুমি এসে পড়েছ, এখন ভালোই থাকব। ভালো ভাবিউম মা। রুশমির বাচ্চামো স্বভাবগুলো সবার খুব প্রিয়। রোহান শেখ গাড়িতে নেমে রূপালী বেগমের সামনে। রূপালী বেগম শুধু তৃপ্ত চোখে তাকিয়ে থাকলেন। সকলের সামনে কিছু না বললেও একা অনেক কথা বলার আছে দুজনের। আজকে লাবণী আর রৌদ্রের রিসেপশন। অনেক মানুষজন এসেছে। লাবণীর বাবাও এসেছে। ফুপু, রুহাও এসেছে। গত মাসে লাবণী আর রৌদ্র একসাথে দেখা করে এসেছিল। তার 1 সপ্তাহের মাথায় উনি মারা যান। লাবণীর মন খারাপ ছিল অনেক, তবুও শান্তি পেয়েছিল যে দেখাটা অন্তত করে আসতে পেরেছে মানুষটার সাথে। রুহার বিয়ে হয়ে গিয়েছে 5 মাস আগে। লাবণীর শাশুড়ি লাবণী রৌদ্র গিয়েছিল। রুহা এখন নিজের কাজের জন্য লাবণীর কাছে লজ্জিত, আগে যেই ব্যবহার করেছে সেই জন্য ফোন করে ক্ষমা চেয়েছে। এখন দেখা হওয়ার পরও ক্ষমা চেয়েছে। রূপালী বেগমের বোন আর মিশুও এসেছে। আপা রিসেপশন না আর 1 মাস পরে হওয়ার কথা ছিল। আসলে রিসেপশনটা হঠাৎ করে করার কারণ একটা সুখবর আসতে চলেছে আমাদের জীবনে, সেই জন্যই রিসেপশনটা করা। বুঝলি? মানে? ও লাবণী কোথায়? মেয়েটার সাথে ঠিকভাবে কথা বলা হয়নি আসার পর থেকে। মিশুকে এখন বলবো না বললেই লাফানো শুরু করবে। মিশু উদয় হয়ে বলল, কি বলবা না আমাকে আম্মু?
ও কিছু না সর লাবণীর সাথে দেখা করে আসি। লাবণী 2 মাসের প্রেগন্যান্ট। বাসায় সুখবরের ছড়াছড়ি। রৌদ্র এই ভিড়ের মধ্যে লাবণীর হাত চেপে ধরে রেখেছে। লাবণী বারবার ছাড়তে বলার পরও ছাড়ছেই না। ছাড়ো তো। জীবনেও ছাড়ব না। এই সময়ে প্রেম করতে মন চাইছে তোমার? আজব। আজবের কি আছে হু? আমার এই কৃষ্ণমেঘের প্রেম সারা জীবন চলবে। হইসে ভেঙচি কাটল লাবণী। সমাপ্ত।